কি করব বল? ঘুমাতে গেলেও মিষ্টির মুখটা ভেসে উঠেই বেহায়া মস্তিষ্কে। এসব আবেগ থেকে বের হ আব্দুল, না হলে দেখবি কষ্টটা আরো দ্বিগুণ হয়ে যাবে। আবেগ হলে তো কয়েক সেকেন্ডে ভুলে যেতাম, কিন্তু এটা আমার আবেগ না, এটা আমার জীবনে জমানো সবচেয়ে মূল্যবান ভালোবাসা। কিন্তু বাস্তবতা ভিন্ন আব্দুল, তুই চাইলেও তাকে পাবি না। এই মিথ্যা মায়া থেকে তোকে বেরোতেই হবে। হুম। এই মিথ্যা মায়া আমাকে কখনো দুর্বল করতে পারবে না। এই আব্দুল কারোর জন্য কখনো অপেক্ষা করে না, আর ভবিষ্যতেও করবে না। এটা বলে ছাদ থেকে নেমে রুমে চলে এলো আব্দুল। তা দেখে রানা একটা মুচকি হেসে সেও রুমে চলে গেল। রানা জানে আব্দুল যেটা বলে সেটাই করে, কারণ কেউ আব্দুলের মন থেকে একবার উঠে গেলে দ্বিতীয়বার আর তার আপন হতে পারবে না, বিশ্বাস অর্জন করতে পারবে না। 3 মাস পর, দেখতে দেখতে কেটে গেল 3 মাস। এই 3 মাসে আব্দুল নিজেকে পুরাই চেঞ্জ করে ফেলেছে। আব্দুল এখন আর কারোর মিষ্টি কথায় বিশ্বাস করে না। মিষ্টির কথা ভেবে রাতে কান্না করে না আর। মিষ্টি নামে যে কাউকে আব্দুল চিনত, সেটা হয়তো ভুলে গেছে সে। এই 3 মাসে নিজেকে এতটা চেঞ্জ করা অসম্ভব হলো আব্দুলের পক্ষে সম্ভব। এদিকে এই 3 মাসে মিষ্টি নিজেকে ঘরবন্দি করে ফেলেছে। নিজেকে অন্ধকারে রাখতে ভালোবাসে, আজ সত্যি সে চোখে ধোঁয়াশা দেখছে। নিজের পায়ে দাঁড়ানোর শক্তি পর্যন্ত হারিয়ে ফেলতেছে। ঠিকমতো খাওয়া দাওয়া পর্যন্ত করে না। মিষ্টি এই অবস্থা দেখে নিলয় কী করবে কিছু ভেবে পায় না। মিষ্টির আব্বু আম্মু কিছু জানে না তার মেয়ের এই অবস্থা কেন। অনেক জানার চেষ্টা করলেও জানতে পারেনি, কারণ নিলয় বা মিষ্টি কেউই কিছু জানেনি আব্দুল আর মিষ্টির বিষয়ে। নিলয় এই 3 মাসে তন্ন তন্ন করে পুরো শহর খুঁজে ফেলেছে, কিন্তু আব্দুলের কোনো হদিস পায়নি। নেহাসহ তার বাবা মাও বেশ চিন্তিত, কারণ 3 মাস হয়ে গেল এখনও আব্দুলের কোনো খবর নাই। খবর তো দূরের কথা, একটা মেসেজ পর্যন্ত নাই। এবার আর তারাও নিজেকে সামলাতে পারছে না, তারাও আব্দুলের প্রতি মরতে চিন্তায় চিন্তিত। প্রায় 3 মাস পর আজ বাসে ফিরছে আব্দুল আর আবির, তাদের সাথে আছে রানা। রানা যাবে তার মামার বাসায়, আর আব্দুল আর আবির যে যার বাসায়। প্রায় 8-10 ঘন্টা জার্নি করে তারা ঢাকায় এসে পৌঁছায়। তারপর তারা একটি গাড়ি নিয়ে বাসায় আসতে লাগলো। রানার মামার বাসা আব্দুলদের বাসা থেকে বেশি দূরে নয়, 20 মিনিটের দূরত্ব হবে। তারপর রানা চলে গেল তার মামার বাসায়, আবিরের বাসায়, আর আব্দুল চলে এলো তার বাসায়। আব্দুল তার বাসার সামনে দাঁড়িয়ে আছে। কলিং বেলে চাপ দেওয়ার সাহস তার হচ্ছে না। অনেক কিছু ভেবে আব্দুল কলিং বেলে চাপ দিল। কিছুক্ষণ পর নেহা এসে দরজা খুলে দিল। নেহার চোখের সামনে আব্দুলকে দেখে নিজেকে সামলাতে না পেরে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিল। আব্দুল এতদিন পর বাসায় ফিরে তো অবাক। যেখানে তাকে বুকে জড়িয়ে নেওয়ার কথা, সেখানে বাসায় এসে 2টা থাপ্পড় খেয়ে গেল। আব্দুল ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে আছে নেহার দিকে। তখন নেহা আব্দুলকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, কি রে, তোর কি আমাদের কথা একবারও মনে পড়েনি? একটা কল বা মেসেজ দেওয়ার প্রয়োজন মনে করলি না? কেন এসেছিস তুই এখানে? যা, তুই চলে যা এখান থেকে। এখানে কেউ থাকে তোর? আব্দুল কিছু না বলে নেহাকে জড়িয়ে ধরে। সত্যি আব্দুল একটু ভুল করে ফেলেছে, বাসার কথা একটাবার চিন্তা করেনি তার আব্বু আম্মু আর নেহার জন্য। আব্দুল বলল, সরি রে, আমার ভুল হয়ে গেছে। আর কখনো কোথাও যাব না তোদের ছেড়ে। জানিস তোর কথা ভেবে বাসার কি অবস্থা? তুই কি অবস্থায় আছিস, কোথায় আছিস, কি করছিস? এসব ভেবে বাসার কি অবস্থা তুই একটাবার ভেবে দেখেছিস? সরি রে, বললাম তো ভুল হয়ে গেছে। আর এমনটা হবে না। মিষ্টি, মিষ্টির কথা শুনতে আব্দুল রেগে গেল। নেহাকে আর কিছু বলতে না দিয়ে থামিয়ে বলল, নেক্সট টাইম আমার সামনে এই নামটা উচ্চারণ করবি না। এটা বলে আব্দুল নেহাকে ছাড়িয়ে ভিতরে চলে গেল। নেহা তো অবাক হয়ে তাকিয়ে আছে। মিষ্টির নাম শুনে এত রেগে গেল। রেগে যাওয়ার স্বাভাবিক। নেহা আর কিছু না ভেবে সেও ভেতরে চলে গেল। আব্দুল ভিতরে গিয়ে দেখে তার আব্বু আম্মু গভীরভাবে কী যেন চিন্তা করছে। আব্দুল ভিতরে গিয়ে তার আম্মুর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আব্দুল আম্মু হঠাৎ আব্দুলকে দেখে চোখের পানি ছেড়ে দিল। আদরের ছেলে বলে কথা। বিশ্বাস করেন ভাই, বাস্তবে তো আমার বাসায় কোনো দামই নাই। বাসায় চিন্তা করে যে আমি কখন বাসা থেকে বের হব আর তারা একটু শান্তিতে থাকতে পারবে। আব্দুল তার আম্মুর চোখের জল হাত দিয়ে মুছে দিয়ে বলল, আরে আম্মু, কান্না করতেছো কেন? ছোট বাচ্চাদের মতো। মনে হচ্ছে তুমি তোমার মেয়েকে বিয়ে দিয়ে বিদায় দিচ্ছ। কথা নাই তোর সাথে। ওকে, সমস্যা না। ওকে, সমস্যা নাই কি? তোর কি আমাদের কথা একবারও মনে পড়েনি? আর যদি কোনো সময় এভাবে না বলে কোথাও চলে যাস,
তাহলে আমার মরা মুখ দেখবি। ধুর আম্মু, বাংলা সিনেমার গুলিস্তানের সস্তা ডায়লগ দিও না তো। এসব ডায়লগ শুনতে শুনতে কান পচে গেছে। তোর ডায়লগ মনে হচ্ছে? আমি কিন্তু সত্যি সত্যি। বললাম তো আর যাবো না কোথাও। এই তোমার মাথা ছুঁয়ে বলছি। এ বলে আব্দুল তার আম্মুর মাথা ছুঁয়ে দিল। তখন তার আব্বু বলল, এতদিন পর আম্মুকে পেয়ে আমার কথা ভুলে গেলি? আম্মু, আমাদের বাসায় এটা কে? যত সব পাগল ছাগল আমাদের কথার মধ্যে কথা বলে। আমি তো এনারা চিনিই না, ভুলে যাব কিভাবে আজব। এটা বলে আব্দুল একটা হাসি দিয়ে সিঁড়ি বেয়ে তার রুমে চলে গেল। এদিকে আব্দুলের আব্বু হতবাক হয়ে তাকিয়ে আছে আব্দুলের চলে যাওয়ার দিকে আর বলছে, এটা কি সত্যি আমার ছেলে আমাকে পাগল ছাগল বলে গেল? এটা শুনে নিহা আর তার আম্মু হেসে উঠল। আব্দুলের আব্বু মাথা চুলকাতে চুলকাতে তার রুমে চলে গেল। তার সাথে কি হচ্ছে সে নিজেও বুঝতে পারছে না। এদিকে নিহা চলে গেল মিষ্টির বাসায়। নিহা এতদিনে মিষ্টির অবস্থা দেখে বুঝে গেছে সে সত্যি আব্দুলকে অনেক ভালোবাসে। মিষ্টি প্রতি রাতে কান্না করে আব্দুলের জন্য, সবসময় অন্ধকারে থাকা আব্দুলের জন্য খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া, এটা কখনো মিথ্যা হতে পারে না। মিষ্টি এই অবস্থা নিহা কোনোভাবে মেনে নিতে পারছে না। হাজার হলো বেস্ট ফ্রেন্ড ছিল। নিহা তার অভিমানের কারণে মিষ্টির কাছে যায়নি এতদিন। আব্দুল বাসায় ফিরে এসেছে, তাই নিহার কোনো রাগ অভিমান নেই মিষ্টির প্রতি, কারণ মানুষ মাত্রই ভুল। আর মিষ্টিও একটা ভুল করেছে, নিহাকে মিষ্টিদের বাসার কলিং বেল বাজায়। মিষ্টির আম্মু এসে দরজা খুলে দিল। এটা বলে নিহা চলে গেল মিষ্টির রুমে। রুমের সামনে এসে দেখে দরজা খোলা। নেহামা, তুই এসেছিস এতদিন পর আমাদের বাসায়? জানি না তোমাদের মধ্যে কি হয়েছে, মিষ্টির এই অবস্থা, তবুও তুমি আসলে না একবারও। দেখ না মিষ্টির কি হয়েছে, প্রায় 3 মাস ধরে খাওয়া দাওয়া ঠিক মতো করে না, রুম থেকে বের হয় না, প্রায় সময় দেখি নিঃশব্দে কান্না করে। এসবের জন্য সরি আন্টি। আন্টি আমি এসে গেছি, দেখবেন মিষ্টি আগের মতো ঠিক হয়ে যাবে। তাকিয়ে দেখে ঘরের লাইট অফ, জানালা অফ, চারিদিকে অন্ধকার। তাই নিহা ঘরের লাইটটা জ্বালিয়ে দিল। নেহা তাকিয়ে দেখে ঘরে বিভিন্ন জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। মিষ্টি ঘরের এক কোণে বসে আছে। ঘরের লাইট দিতেই মিষ্টি চোখে হাত দিয়ে বলল, উফ আম্মু, লাইটটা অফ করো, চোখে লাগছে। তোমাকে না বলছি লাইটটা অন না করতে। এটা বলে মিষ্টি দরজার দিকে তাকাতেই দরজার দিকে তাকিয়ে নেহাকে দেখে কিছু বলল না মিষ্টি। তখন নেহা বলল, কি রে, ঘরের কি অবস্থা করে রেখেছিস? আর নিজের কি অবস্থা করেছিস? এভাবে তো কোনো পাগলও থাকে না। চুপ। অনেক হয়েছে তোর নাটক, এবার উঠ। আমি তো সবসময় নাটকই করি, তাই আমাকে কেউ কখনো বিশ্বাস করে না, ভালোবাসে না। কারো আপন হওয়ার যোগ্য আমার নাই, কারণ আমি সবসময় সবার সাথে অভিনয় করি। সত্যিকার অর্থে কাউরে কখনো ভালোবাসিনি। সত্যি আমি অনেক খারাপ একটা মেয়ে, আমি স্বার্থের পাগল। নেহা কোনো কথা না বলে মিষ্টিকে জড়িয়ে ধরে। আসলে সে অনেক ভুল করে ফেলেছে। মানুষ মাত্রই তো ভুল। মিষ্টি না হয় একটা ভুল করেছিল, তাকে এভাবে শাস্তি দেওয়ার কোনো মানেই হয় না। মিষ্টি তার পা জড়িয়ে ধরে ক্ষমাও তো চেয়েছিল। তখন নেহা বলল, সরি রে মিষ্টি, আমায় তুই ক্ষমা করে দে। আমি তোকে বুঝতে পারিনি, আমি বেস্ট ফ্রেন্ড নামে কলঙ্ক। তুই আগেও আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, আর এখনো আছিস। ভুলটা আমারই ছিল। সবার ভাই, সবার কলিজার টুকরা। আমার ভাইয়ের সাথে এটা ঘটলে আমিও হয়তো ঠিক এটাই করতাম। ভুল আমি করেছি, ক্ষমা তো আমার চাওয়া উচিত। তুই আমায় ক্ষমা করে দে মিষ্টি। আরে তোকে ক্ষমা চাইতে হবে না। বেস্ট ফ্রেন্ডের মাঝে নো সরি নো থ্যাঙ্কস। তুই এখন যা এখান থেকে, আমাকে একা থাকতে দে। তুইও আমার সাথে যাবি, চল উঠ। না, আমি কখনো কোথাও যাব না, তুই চলে যা। ওকে চলে যাব, তবে তোকে নিয়ে যেতে এসেছিলাম আব্দুলের কাছে নিয়ে যেতে। সত্যি তুই আমাকে আমার আব্দুলের কাছে নিয়ে যাবি? আব্দুল কি ফিরে এসেছে? তুই আমাকে মিথ্যা বলছিস না তো? হুম, আব্দুলের কাছে নিয়ে যাব, চল উঠ, ফ্রেশ হয়ে নে। আর আমি কেন মিথ্যা বলবো? শরীরের কি অবস্থা করেছিস, এসব চেঞ্জ করে নে। আব্দুল কি বাসায় এসেছে? আমাকে নিয়ে চল না প্লিজ। তোরে তো নিয়ে যাবই, তাই এসেছি। তুই রেডি হয়ে নে, তোকে নিয়ে যাব। রেডি হতে হবে না আমার, চল। আরে ও বাসায় নাই, অন্য এক জায়গায় আছে যা শুধু আমি জানি। তাই তাড়াতাড়ি রেডি হয়ে আয়। তুই 2 মিনিট দাঁড়া।
এই বলে মিষ্টি উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে রুমে এসে ড্রেস চেঞ্জ করে নিল। নেহা মিষ্টির চুলগুলো ভালোভাবে আঁচড়ে দিল। এই কয়েকদিনে কেমন যেন হয়ে গেছিল মিষ্টি, আজ ঠিক আগের মতোই লাগছে। তারপর নেহা মিষ্টিকে রুম থেকে বের করে নিচে নিয়ে এলো। মিষ্টির আব্বু আম্মু অনেক খুশি, কারণ মিষ্টি এতদিন পর রুম থেকে বেরিয়েছে আগের মতো হয়ে। তারপর নেহা মিষ্টিকে তাদের পাশে নিয়ে এলো। কলিং বেল চাপ দিতেই আব্দুলের আম্মু এসে দরজা খুলে দিল। দরজা খুলে নেহার সাথে মিষ্টিকে দেখে আব্দুলের আম্মু অনেক খুশি, কারণ তারা মিষ্টিকে মেয়ের মতোই দেখে। তারপর নেহা মিষ্টিকে ভেতরে নিয়ে আসে। এদিকে আব্দুল তার রুমে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর নিচে নেমে আসে। আব্দুলের পানি পিপাসা লেগেছে, তাই আব্দুল ড্রয়িং রুম থেকে এক গ্লাস পানি হাতে নিয়ে খেতে লাগলো। আব্দুল পানি খেতে খেতে চোখ গেল মিষ্টির দিকে। আব্দুল তাকিয়ে দেখে নেহার সাথে মিষ্টি দাঁড়িয়ে আছে, আর তার দিকে মিষ্টি তাকিয়ে আছে। আব্দুল মিষ্টিকে দেখে মুহূর্তের মধ্যেই রেগে গেল। হাতের মধ্যে কাচের গ্লাসটা ছিল, সেটা গায়ে সমস্ত শক্তি দিয়ে চাপ দিতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যেই কাচের গ্লাসটা আব্দুলের হাতের মধ্যেই ভেঙে গেল। আব্দুলের হাতের মধ্যে কাচের গ্লাসটা ভেঙে যাওয়াতে আব্দুলের হাত থেকে রক্ত পড়তে লাগলো। এটা দেখে মিষ্টি আব্দুলের কাছে আসতে যেতেই আব্দুল হাত উঠিয়ে মিষ্টিকে থামিয়ে দিল। তারপর আব্দুল তার পকেট থেকে একটা রুমাল বের করে হাতে পেঁচিয়ে নিয়ে কাউকে কিছু না বলে বাসা থেকে নিঃশব্দে বেরিয়ে গেল। আব্দুল এভাবে বেরিয়ে যাওয়া দেখে মিষ্টি কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল। অযোধ্যারাই কাঁদতে লাগলো মিষ্টি। নিহা আর তার আম্মু মিষ্টিকে ফ্লোর থেকে উঠিয়ে সোফায় বসে নানাভাবে অনেক কিছু বোঝাতে থাকে, কিন্তু মিষ্টি কান্না করে চলেছে ছোট বাচ্চাদের মতো। এদিকে আব্দুল বাসা থেকে বেরিয়ে একটা ডাক্তারের দোকানে গিয়ে হাতটা পরিষ্কার করে নিয়ে ব্যান্ডেজ করে নিল। তারপর আব্দুল আবির আর রানাকে ফোন করে নদীর পাড়ে আসতে বলল। আব্দুল নদীর ধারে বসে বসে একের পর এক সিগারেটের ধোঁয়া ওড়াতে থাকে। এটাই এখন আব্দুলের একমাত্র সঙ্গী, এটাই আব্দুলের ভালোবাসা, যেটা ছাড়া আব্দুল থাকতে পারে না, যেটা কোনো রাতে না খেলে ঘুম ধরে না। আব্দুল সিগারেট খেতে খেতে মনে অজান্তে বলে ওঠে, তারাই কেন আমাদের চোখের সামনে আসে? যাদের আমরা ভুলে যেতে চাই, তারাই কেন বারবার চোখের সামনে এসে মায়া বাড়ায়? যাদের মিথ্যা মায়া থেকে আমরা নিজেদের বের করতে চাই। আব্দুল সিগারেট খাচ্ছে আর বসে বসে এসব ভাবছে। কিছুক্ষণ পর আব্দুল আর রানা আসে। আবির এসেই আব্দুলের থেকে সিগারেটটা নিয়ে খেতে খেতে বলল, কিরে বাসায় গেলেম কিরে বাসায় গেলাম মাত্র 30 মিনিটও হয় নাই, তার মধ্যে জরুরিভাবে ডাকলি কেন? আমার মনে হয় আর এখানে থাকা হবে না। মানে তোর কথা কিছুই বুঝতেছি না। ওই মিষ্টি আমার পিছু ছাড়বে না মনে হয়। আমি বাসে যেতে দেখি হাজির, মাথা পুরো গরম হয়ে যেতেছে আমার ওরে দেখলে। আরে মাম্মা, আমরা হইলাম ম্যান, কোনো ছাপড়ি না। যে যারই দেখবো তারই ভাল লাগবো, আর বারবার আমাদের বিশ্বাস অর্জন করতে করতে পারে। এইসব বাদ দে, নিজের উপর কনফিডেন্স রাখ। তুই এবার দুর্বল হলে তো দিন দিন মায়া বেড়ে যাবে। একটা কথা মনে রাখ, এসব সস্তা মেয়ে তোর জন্য না। তুই ঠিক বলেছিস মামা। আচ্ছা এসব বাদ দে, একটু ঘুরে আসি কোথা থেকে। চল, আমিও তো এখানে নতুন, সব কিছু একটু দেখে আসি। এবার আব্দুল, আবির আর রানা ঘোরাঘুরি করতে থাকে। ঘোরাঘুরি করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই সবাই যে যার বাসায় চলে গেল। আব্দুলও তার বাসায় চলে এলো। আব্দুল বাসার ভিতরে ঢুকে দেখে তার আম্মু মিষ্টিকে খাইয়ে দিচ্ছে। এটা দেখে তো আব্দুলের মাথা পুরাই গরম হয়ে গেল। আব্দুল নিজেকে কন্ট্রোল করে তার রুমে চলে গেল, গিয়ে দরজা লক করে দিল। আব্দুল দরজা লক করতে কেউ একজন দরজায় টোকা দিতে লাগলো। আব্দুল দরজা খুলল না, কারণ আব্দুল জানে এটা মিষ্টি ছাড়া আর কেউ হবে না। এদিকে মিষ্টি দরজার সামনে দাঁড়িয়ে আছে। কথা বলতেও মিষ্টির ভয় হচ্ছে, কারণ মিষ্টি আগে থেকেই জানে আব্দুলের রাগ সম্পর্কে। মিষ্টি বেশ কয়েকবার দরজা ধাক্কাতেই আব্দুল ভিতর থেকে জোরে দিল একটা ধমক। মিষ্টি বাইরে থেকেই ধমক খেয়ে কেঁপে উঠল। মিষ্টি আর কিছু না বলে নিচে নেমে এলো হতাশ হয়ে। তাদেরকে নেহা বলল, এখনই হতাশ হলে চলবে? সামান্য একটা ধমক খেয়ে এ অবস্থা, সামনে তো তোর উপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যাবে। দাঁড়িয়ে থাকতে পারবি তো? পারবো। তুইও আমাকে চিনিস না, এই মিষ্টি যেটা জেদ করে সেটাই পায়। জানি না তুই আমার ভাইয়ের বিশ্বাস আবারও অর্জন করতে পারবি কিনা, তবে তোকে একটা কথা আগেই বলে রাখি। আব্দুলের মন থেকে একবার উঠে গেলে, সেটা আব্দুলের সবচেয়ে প্রিয় জিনিস হলেও সেটা আর তার আপন হতে পারে না। পরে সেই জিনিসটা তাকে ফ্রিতে দিলেও সে আর তার চাই না। আমি আপন হয়ে
দেখাবো তোকে, দেখে নিস। ওকে দেখবো নি তুই কি করিস। আর একটা কথা, ওর বিশ্বাস দ্বিতীয়বার অর্জন করা প্রায় অসম্ভব। তবুও তুই চেষ্টা কর, তুই পারবি। হুম, কিন্তু কিভাবে কি করব ভেবেই পাচ্ছি না। আব্দুল তো আমাকে দেখলেই রেগে যায়, কথা বলতেও ভয় পায়, আর কথা বলার কোনো চান্সও পাচ্ছি না। রাত্রে ছাদে যাবি, দেখবি আব্দুলকে ছাদে পাবি। কারণ ও রাত 2টা 3টা ছাড়া ঘুমায় না। আর রাতের অন্ধকার ওর অনেক ভালো লাগে, তাই ও প্রতি রাতে ছাদে যায়। রাতে ছাদে যাবি, দেখবি 100% ওকে পাবি। ঠিক আছে, তুইও থাকবি আমার সাথে। ওর সাথে এখন কথা বলতেও ভয় হয়। ঠিক আছে। কিছুক্ষণ পর আব্দুলকে তার আম্মু ডিনারের জন্য ডাকতে এলে আব্দুল না করে দেয়, কারণ আব্দুল আবির আর রানার সাথে অনেক কিছু খেয়ে এসেছে, তাই আর এখন খাবার মুড নেই। রাত 11টা, ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে আব্দুল, আর চারিদিকে আবছা আলোয় অন্ধকার হয়ে আছে। আব্দুলের মনে অদ্ভুত এক ভালোবাসা কাজ করছে এই পরিবেশে, যার কারণে আব্দুল অন্ধকারকে একটু বেশি ভালোবাসে। আব্দুল একের পর এক সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে, আর সিগারেট উড়ে যাওয়ার ধোঁয়া দিকে গভীরভাবে তাকিয়ে আছে। এমন সময় কেউ একজন পিছন থেকে বলে উঠল, এখনো সিগারেট খাও? আব্দুলের কণ্ঠ শুনে আর বুঝতে বাকি রইল না এটা কে। আব্দুল বুঝতে পারে এটা মিষ্টির কণ্ঠ। আব্দুল বুঝতে পেরে ছাদ থেকে নেমে যেতে লাগলো। এমন সময় মিষ্টিকে আব্দুলকে জড়িয়ে ধরলো। আব্দুল মিষ্টিকে ছাড়ি ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিল। মিষ্টি থাপ্পড় খেয়ে কাঁদতে কাঁদতে আব্দুলের পা জড়িয়ে ধরলো। আব্দুল পড়ল আরেক ঝামেলায়। আব্দুল মিষ্টি থেকে পা ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। অনেক শক্ত করে ধরে আছে মিষ্টি আব্দুলের পা। তখন আব্দুল রেগে বলল, এই মেয়ে, পা ছাড়ো। ছাড়বো না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার ভালোবাসা কখনো মিথ্যা ছিল না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসতাম। আমি শুধু নিলয়ের জন্য এই কাজ করেছি। প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আবার আপন করে নাও। ভালোবাসা? যে ছেলে আল্লাহ ব্যতীত আর কারো কাছে মাথা নত করে নেই, সেই আমি তোমার কাছে ভালোবাসা ভিক্ষা চেয়েছি? শুধু আপনি একজন যার সামনে আমি আত্মসম্মান নিয়ে চিন্তা করিনি, নয়তো আর কেউ আমার অসহায়তার চেহারা দেখিনি। প্লিজ, আমার ভুল হয়ে গেছে। মানুষ মাত্রই তো ভুল করে। আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি না আমাকে ভালোবাসতে? ভালোবাসতাম? ভালোবাসতাম। এখন বাসি না তো, কেমনে ক্ষমা করব? এভাবে বলো না প্লিজ। আমার কষ্ট হচ্ছে। আমি সত্যি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমিও ঠিক এই কথাটাই বলেছিলাম তোমায়। তখন তো তুমি আমার কথা ভাবোনি। তাহলে আমি কেন তোমার কথা ভাববো? আমি কেন তোমায় ভালোবাসবো, যেখানে আমার কোনো দোষ ছিল না? আমি তোমাকে সত্যি হারাতে চাইনি, তবে তুমি ইচ্ছা করিয়ে আমার হলে না। নিজের হাতে আমার জীবনটাকে গুছিয়ে দিলে, আবার মুহূর্তেই সব কিছু এলোমেলো করে দিয়ে চলে গেলে। এই মিথ্যে মায়ার শহরে তোমাকে সত্যিকারের মন থেকে ভালোবাসাটাই ছিল আমার অপরাধ। এই জন্যই তুমি আমাকে ছেড়ে গেছিলে, আর আমি কান্না করেছিলাম সারা রাত। আব্দুলের কথাগুলো শুনে মিষ্টি কিছু বলছে না, চুপচাপ কান্না করে চোখের পানি ঝরাচ্ছে। তখন আব্দুল আবারও বলতে শুরু করলো, আজকাল শুধু তোমার ছবি দেখি আর ভাবি, এই কে ছিলা সেই তুমি, যাকে এতটা ভালোবেসেছিলাম আমি? এই কে ছিলা সেই তুমি, সম্মানের খাতিরে মায়ের পরে দ্বিতীয় স্থানে রেখেছিলাম যাকে আমি? এই কে ছিলা সেই তুমি, যে একটা সময় বলেছিল তোমাকে ছেড়ে যাব না, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমি? দেখো, এই শহরে পরিবার আর সমাজগুলো খুবই স্বার্থপর। ভালোবাসার সম্পর্ক পূর্ণতা পেতে দেয় না, বাঁধতে দেয় না একসাথে সুখের ঘর। শোনো, চাইলেও এখানে তুমি ভাগ্যকে দোষ দিতে পারবা না, কেননা সৃষ্টিকর্তা তোমাকে রিজিক দিয়েছেন, খাবার দিয়েছেন, কিন্তু মুখে তুলে দিবেন না, সেটা নিজের হাতে তুলে খেতে হবে। আমি অবশ্যই বিশ্বাস করি যে সৃষ্টিকর্তার পরিকল্পনা সুন্দর, তবে তোমার পরিকল্পনাটা ছিল ভয়ঙ্কর। আমার কথাটা একবারও ভাবলে না? ডুবিয়ে মারলে আমাকে বিচ্ছেদের সাগরে। যদিও জানতে তুমি প্রেম সাগরে, আমি সাঁতার জানতাম না। তবুও তোমার প্রতি আমার শেষ বক্তব্য একটাই, আমি তোমাকে অনুরোধ করব, দ্বিতীয়বারের মতো কাউকে বিচ্ছেদের যন্ত্রণা দিও না, কেননা আত্মা ছাড়া দেহ আর মিথ্যা মুখের হাসি নিয়ে পৃথিবীতে বেঁচে থাকা যায় না। কথাগুলো বলেই আব্দুল মিষ্টি থেকে জোর করে পা ছাড়িয়ে নিয়ে চলে এলো। মিষ্টি সেখানে বসে অযোধ্যারে কাঁদতে লাগলো, যেন আকাশের সব মেঘ আজ তার চোখে বাসা বেঁধেছে। আজ যেন চোখের পানি কোনোভাবেই বাধা মানছে না মিষ্টির। মিষ্টি সেখানে বসে কাঁদতে লাগলো।
কাঁদতে তো হবেই, কারণ কাউকে কাঁদিয়ে কখনো সুখে থাকা যায় না। মিষ্টি কাঁদতে কাঁদতে হেসকি তুলে ফেলেছে। এমন সময় কেউ মিষ্টির কাঁধে হাত রাখে। মিষ্টি কাঁদতে কাঁদতে পিছনে তাকিয়ে দেখে নেহা। সাথে সাথে মিষ্টি নেহাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মিষ্টি এমন পাগলামি কান্না দেখে নেহার চোখেও জল এলো। তখন নেহা মিষ্টিকে উদ্দেশ্য করে বলল, জানিস মিষ্টি, আমার ভাইটা না এমন ছিল না রে। আমার ভাইটা আজ বাস্তবতার সাথে সাথে এমন হয়ে গেছে। আব্দুল কখনো কারো চোখের জল সহ্য করতে পারতো না, কিন্তু আজ দেখ, তোর এত চোখের জল ওর বিন্দুমাত্র বিশ্বাস অর্জন করতে পারেনি। আব্দুল একটা মেয়েকে অসম্ভব ভালোবাসতো, মেয়েটাও তাকে অনেক ভালোবাসতো। মেয়েটার নাম ছিল তানহা, কিন্তু তানহার পরিবার এই সম্পর্ক মেনে নিতে পারেনি। একদিন প্রচুর বৃষ্টি পড়ছিল, আব্দুল বাইক নিয়ে কোথায় যেন যাচ্ছিল। ঠিক সেই সময় ভাইয়াকে রাস্তার মাঝ থেকে পুলিশ তুলে নিয়ে গেছিল, এবং সেদিন আব্দুলকে অনেক মেরেছিল পুলিশ। শরীরের কোনো অংশ বাদ দেয়নি যে ওকে মারেনি, মেরে পুরো শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছিল। সেদিন অনেক মেরে আব্দুলকে পুলিশ হুমকি দিয়ে ছেড়ে দিয়েছিল যেন তানহার পিছনে আর না ঘুরে। আর তানহার বাবা ছিল তখন একজন ক্ষমতাবান ব্যক্তি। আব্দুলকে এত বাজেভাবে মারা হয় যে আব্দুল ভালোভাবে হাঁটতেও পারছিল না। তবুও আব্দুল খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে কোনো মতে বাইক নিয়ে ভিজতে ভিজতে তানহাদের বাড়ির সামনে আসে। আব্দুল অনেক চিৎকার করে তানহাকে কয়েকবার ডাকার পর তানহা ভিজতে ভিজতে বাসা থেকে বের হয়। তখন আব্দুল হাসি মুখে বলে, আমি জানতাম তুমি আসবে। দেখো, তোমার ফ্যামিলি আমাদের মেনে নিয়েনি তো কি হয়েছে? আমাদের ফ্যামিলি সবসময় আমাদের পাশে আছে, চলো। এটা বলে আব্দুল তানহার হাত ধরে নিয়ে আসতে যাবে, কিন্তু তানহা থেমে যায়। আসেনি আমার ভাইয়ের সাথে। তখন আব্দুল বলেছিল, কি হলো, চলো। আমি তোমার সাথে যেতে পারবো না আব্দুল, তুমি আমাকে ভুলে যাও। এইসব কি বলছো তানা? পাগল হয়ে গেছো নাকি? দেখো, তুমি ভয় পেও না, আমি তো আছি, আমার বাবা মা আছে আমাদের সাথে। আমি ঠিকই বলেছি আব্দুল, তুমি আমাকে ভুলে যাও। তুমি আমার থেকে আরো ভালো মেয়ে পাবে। আমি আমার বাবা মার 20 বছরের ভালোবাসা উপেক্ষা করে তোমার কাছে আসতে পারবো না। আমি আমার বাবা মাকে কষ্ট দিতে পারবো না। যেই বাবার কোলে আমি ছোট থেকে বড় হয়েছি, তাদের আমি কষ্ট দিতে পারবো না। তুমি আমায় ভুলে যাও, নয়তো সারা জীবন গুনাহ করে যেও। তানহার কথাগুলো শোনা মাত্রই আব্দুল তানহার হাত ছেড়ে দেয়। তানহা কাঁদতে কাঁদতে তার বাসার ভিতরে ঢুকে যায়। আব্দুল যেখানে অঝোর ধারায় কাঁদতে থাকে, বৃষ্টির পানির সাথে তার কান্না মিশে যায়। তারপর আব্দুল কোনো মতে বাসায় আসে। আব্বু আম্মু ভাইয়ের অবস্থা দেখে কেঁদেছি। আব্বু আম্মু ভাইয়ের অবস্থা দেখে কেঁদে দিয়েছিল। আমার ভাইটা সব কিছু বুঝতো, ম্যাচিওর ছিল, তাই সুইসাইড করতে যায়নি। তবে অনেক মানসিকভাবে ভেঙে পড়েছিল। সেই দিন রাতে ঠিক তোর মতোই কান্না করেছিল আমার ভাইটা। সেই দিন রাতে 1 সেকেন্ডের জন্য আম্মু আব্দুলকে ছাড়েনি, সারা রাত বুকে জড়িয়ে ধরেছিল। একটু বলে থেমে গেল নেহা। নেহার চোখেও জল চলে এসেছে। তখন নেহা তার চোখের জল সামলে আবারও বলে, তারপর থেকে কেমন জানি হয়ে গেল আমার ভাইটা। একা থাকা, অন্ধকার পছন্দ করা। একসময় এই ঢাকা শহর ছেড়ে চলে গেল চট্টগ্রামে। কেমন এক রোখা হয়ে গেল আব্দুল। মেয়েদের প্রতি ঘৃণা জন্মেছিল তার। অল্প কোনো কথাতেই রেগে যেত। তারপর আবার এখানে এলো। জানি না কেমন করে আবার তোর মায়াই পড়লো, তোকে ভালোবাসতে শুরু করলো। তোকে ভালোবেসে নিজেকে চেঞ্জ করে আবার আগের মতো স্বাভাবিক হতে লাগলো। আবার তুই সেম কাজটাই করেছিস, সেই সেম কাজটাই আমার ভাইয়ের সাথে করলি। আবার তার পুরনো ব্যথাটাকে নতুন করে তুই জাগিয়ে তুললি। আসলে আমার ভাইটার জীবনটা না অদ্ভুত, অনেক সুন্দর, তাই না? ও যাকেই মন দিয়ে ভালোবাসে সেই তাকে ছেড়ে যায়। তাকে কেউ বিশ্বাস করে না, সবাই শুধু ওকে নিয়ে খেলে। সত্যিকার অর্থে ওকে কেউ কখনো ভালোই বাসেনি। আসলেই আমার ভাইয়ের জীবনটা অনেক সুন্দর, তাই না? নেহার কথাগুলো শুনে মিষ্টি আরও বেশি কান্না করতে লাগলো। মিষ্টি কখনো ভাবেনি আব্দুলের সামনে এতটা জীবনে এত কিছু ঘটে গেছে। নেহা কোনো রকম নিজেকে সামলে মিষ্টিকে উঠিয়ে দোলনায় বসিয়ে দেয়। মিষ্টি তো নেহাকে জড়িয়ে ধরে কেঁদে চলেছে। জানি না ভাই, মেয়ে মানুষ এত কাঁদে কেন? এত পানি কই থেকে আসে ভাই মেয়েদের চোখে? এদিকে আব্দুল ছাদ থেকে নেমে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে।
এক সেকেন্ডের জন্য মিষ্টির কথা মাথায় আনেনি। মিষ্টির চোখের পানি যেন আব্দুলের কাছে কিছুই না। মিষ্টির কান্না আব্দুলের মনে বিন্দু পরিমাণ অনুভূতি সৃষ্টি করেনি। আব্দুল কোনো কথা না ভেবে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আব্দুল ঘুম থেকে উঠে ছাদে যায়। এটা আব্দুলের অভ্যাস, রাতে ঘুমানোর আগে ছাদে গিয়ে সিগারেট টানা আর সকালে ঘুম থেকে উঠে ছাদে গিয়ে সিগারেট টানা। আব্দুল ছাদে গিয়ে দেখতে পায় নিহা আর মিষ্টি দোলনায় ঘুমিয়ে আছে। আব্দুল তাকিয়ে দেখে মিষ্টির চোখ মুখ ফুলে গেছে কান্না করে। আব্দুল সেদিকে না তাকিয়ে ছাদের এক কোণে গিয়ে সিগারেট টানতে লাগলো। সিগারেট খাওয়া শেষ করে নিচে নেমে আসে, তারপর ডিনার থুকু ব্রেকফাস্ট করে তারপর বাইক নিয়ে বেরিয়ে যায়। তারপর আব্দুল চলে আসে আবিরদের বাসায়। তারপর আবিরকে ডেকে নিয়ে রানাকেও ডেকে নিল। তারপর কলেজে গিয়ে রানাকে ভর্তির সকল কাজ করে কলেজ থেকে বেরিয়ে এলো। ও আপনাদের তো বলাই হয়নি, আব্দুল আর আবির মোটামুটি ভালোভাবে পাশ করে পরের ইয়ারে উত্তীর্ণ হয়েছে, সাথে নিয়ে আর মিষ্টিও অনার্স কমপ্লিট। এরপর আবির, রানা আর আব্দুল কলেজ থেকে বেরিয়ে 3 রাস্তার মোড়ে এসে আড্ডা দিতে লাগলো। রাস্তা দিয়ে একের পর এক মেয়ে যাচ্ছে আর আবির শুধু হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখছে। এমন সময় আবির বলে ওঠে, ওই দেখ মামা, পুরোই রাশিয়ান সার্ভারের মেয়ে, বাংলাদেশ সার্ভারে আইলো কেমনে? আব্দুল আর রানা তাকিয়ে দেখে তাদের চেয়ে খানিকটা দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। দেখতে তো ভালোই লাগে আর শর্ট ড্রেস পরে আছে, যার কারণে আবির বলল রাশিয়ান সার্ভার। যখন রানা বলল, সত্যি মেয়েটা জোশ, আবিরের সাথে মানাবে ভালো। তুই কি বলিস আব্দুল? ঠিক বলেছিস, পুরোই পারফেক্ট জুটি। সত্যি বলছিস মামা, নাকি থাপ্পড় খাওয়ার চিন্তা ভাবনা? হ্যাঁ, আরে আমি সত্যি বলছি। আর মেয়েটাই কি দেখে মনে হয় যে থাপ্পড় মারবে? মেয়েটা অনেক নরম। তাড়াতাড়ি যায়, মেয়েটা চলে যাচ্ছে, দৌড় লাগা শালা। ওকে মামা, যাইতেছি। 10 সেকেন্ড দাঁড়া, মনে মনে দোয়া করে নিই একটু। হ্যাঁ, আরে আমরা তো আসি না, তুই যা। ওকে গেলাম, তোদের ভরসায় 1 2 3 গেলাম। এ বলে আবির দৌড়ে মেয়েটার সামনে চলে গেল। এদিকে রানার আব্দুল তো হেসে গড়াগড়ি খাচ্ছে, কারণ মেয়েটাকে না দেখে মনে হচ্ছে কমসে কম 2-4টা তো খাবেই। এই জন্যই আবিরকে পাঠালো। আব্দুল আর রানা তাকিয়ে রইল আবিরের গাল কখন লাল হয়। আব্দুল আর রানা তাকিয়ে দেখছে আবির মেয়েটার সামনে গিয়ে কি যেন বলছে। এমন সময় মেয়েটা রেগে ঠাস ঠাস করে 2টা বসিয়ে দিল আবিরের গালে। আরও একটা মারতে যাবে আবির মেয়েটার কাছ থেকে ভোদর। এটা দেখে তো রানা আর আব্দুল মাটিতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। তারপর আবির গালে হাত দিয়ে চলে এলো আব্দুল আর রানার কাছে। আবিরকে দেখে রানা আর আব্দুল তাদের হাসি থামিয়ে আবিরের দিকে তাকালো। গালে পুরো 5 আঙ্গুল। তখন আবির বলল, কাজটা কি ঠিক করলি মামা? তোদের আমি দেখে নেব। আরে আমাদের পরে দেখিস, ওই যে সামনে তাকে দেখ, ওই মেয়েটা আসছে আর তার সাথে একটা ছেলে, মেয়েটার বয়ফ্রেন্ড হবে হয়তো। এই রে খাইছে, বজ্জা দুগানটাদের কাইল্লা বেটি। আর তোদের আমি পরে দেখে নিব, আগে নিজের জান বাঁচাই। পালা আবির পালা। এটা বলে আবির দিল ভোদর। আব্দুল আর রানা সেখানে দাঁড়িয়ে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার বাসায় চলে গেল। আব্দুল বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। আব্দুলের ঘুম ভাঙল বুকে কিছু ভারী অনুভব হওয়ায়। আব্দুল ঘুম ঘুমো চোখে তাকিয়ে দেখে মিষ্টি তার বুকের উপর শুয়ে আছে। এটা দেখে আব্দুল মুহূর্তের মধ্যেই রেগে গেল। সাথে সাথে মিষ্টিকে লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দিল আর চিৎকার করে নিহা আর তার আম্মুকে ডাকতে লাগলো। এদিকে লাথি খেয়ে নিচে পড়ে যেতে মিষ্টি লাফিয়ে উঠল। কয়েক সেকেন্ডের মধ্যে নিহা আর তার আম্মু চলে এলো আব্দুলের রুমে। আব্দুলের রুমে এসে তাকিয়ে দেখে আব্দুল রেগে আছে আর তার পাশেই মিষ্টি দাঁড়িয়ে আছে। তখন আব্দুল রেগে গিয়ে বলল, এটা আমাদের বাসায় কেন বুঝতেছি না আমি। এই মেয়েটার কি কোনো বাসা নাই নাকি? আমাদের বাসায় মানে ও আমার বেস্ট ফ্রেন্ড, আমার বাসায় থাকতে পারে। তোর বেস্ট ফ্রেন্ড আমার রুমে কেন? নেক্সট টাইম আমার রুমে আশেপাশে যেন না দেখি, দেখলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে। খারাপ কিছু হয়ে যাবে মানে? বিয়ের আগেই কি সব কিছু করে ফেলবে? তোর মতো মেয়েকে বিয়ে, তোর মতো মেয়ে না কখনো কারো ভালো প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে না। না কারো বউ, রুম থেকে বেরো ফার্স্ট। বের হব না কি করবি? এটা শুনতেই আব্দুল্লারও চরম লেভেলে রেগে গেল। হাতের কাছে থাকা ফুলদানিটা সাথে সাথে দেওয়ালে ছুঁড়ে মারল। সাথে সাথে ফুলদানিটা ভেঙে চুরমার হয়ে গেল। তখন আব্দুল রেগে বলল, এখনও দাঁড়িয়ে থাকার সাহস কী করে হয় আপনার? নেয়া তোর বান্ধবীকে নিয়ে রুম থেকে বের হো,
না হলে কিন্তু আমি এই বাসা থেকে বেরিয়ে যাব। আব্দুল চিৎকার দিয়ে কথাগুলো বলল। আব্দুলের চিৎকার শুনে আব্দুলের আম্মু সহ নিহা ও মিষ্টি কেঁপে উঠল। আব্দুলের চিৎকার শুনে নিহা মিষ্টিকে নিয়ে আব্দুলের রুম থেকে বেরিয়ে গেল, সাথে আব্দুলের আম্মু। তারপর আব্দুল ফ্রেশ হয়ে নিচে নেমে আসে, তাকিয়ে দেখে মিষ্টি আর নিহা সাথে তার আম্মু গল্প করছে। আব্দুল কিছু না বলে বাসা থেকে বেরিয়ে পড়ে। আব্দুল 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে আর ভাবছে, এই মেয়েটা আমাদের বাসায় পড়ে আছে কেন? আর আম্মুই বা কোনো কিছু বলছে না কেন? আসলে এই মেয়েটার উদ্দেশ্য কি? না, এভাবে চলতে দেওয়া যাবে না, এর একটা ভিত করতেই হবে। আব্দুল এসব আনমনে ভাবছে আর সিগারেট খাচ্ছে। কিছুক্ষণ পর আবির আর রানা আসে। রানা আব্দুলকে গভীরভাবে চিন্তা করতে দেখে বলল, কিরে, এত কি ভাবছিস? আর বলিস না মামা, শালা কোনো জায়গায় শান্তি নেই। এই মিষ্টি মেয়েটা তো কোনোভাবেই আমার পিছু ছাড়ছে না। মাথা পুরো গরম হয়ে যায় ওকে দেখলে। কিরে, কি এত ভাবছিস? আবে দূর, এসব ধুলোবালি তো গায়ে পড়বেই। তাই বলে কি তুই ধুলোবালির দিকে তাকিয়ে থাকবি? দেখবি ধুলোবালি একসময় ঝরে পড়ে যাবে। হুম, তবে মনে হচ্ছে না এভাবে সরবে। তবে ও হয়তো জানে না, আমার মন থেকে একবার উঠে গেলে সামনে এসেও যদি কাপড় খুলে উলঙ্গ আর বললাম না, বুঝে নে। হুম, বুঝে নিলাম। মামা চল, কোথায়? আমার রাশিয়ান সার্ভারে। তোর রাশিয়ান সার্ভার মানে বুঝলাম না। আবে চল না, গেলেই দেখতে পারবি। আচ্ছা ঠিক আছে, চল। তারপর আবির রানা আর আব্দুলকে নিয়ে চলে এলো একটা মহিলা কলেজের সামনে। কলেজ ছুটি দেওয়ায় মেয়ের অভাব নাই। আবির তো হাঁ করে একটার পর একটার দিকে তাকিয়ে আছে। এই হচ্ছে আবিরের রাশিয়ান সার্ভার। আবিরের রাশিয়ান সার্ভার দেখে আব্দুল দিল একটা লাথি। এটা দেখে রানাও আর বাকি থাকে কেন, রানাও দিল এক লাথি। লাথি খেয়ে আবির বলল, আরে মামা, মারতেছিস কেন? তোদের রাশিয়ান সার্ভারে নিয়ে আইলাম আর তোরা। তো রাশিয়ান সার্ভার আমি বের করতেছি। এই বলে রানা আর আব্দুল আরও এক ঝক মেরে নিল। তখন আবির বলল, আরে আমার ভুল হয়েছে, তোদের রাশিয়ান সার্ভারে এনে চল এখান থেকে, চল। চল। এরপর রানা, আবির আর আব্দুল চলে এলো সেখান থেকে। তারপর ঘোরাঘুরি করে আড্ডা দিতে দিতে বেজে গেল প্রায় 12টা। এদিকে আব্দুলের আম্মু এখনও অপেক্ষা করছে আব্দুলের জন্য। সবাই ঘুমিয়ে গেছে। আসলে তারা যতই বকাদিক মারুক, রাগ করুক, কিন্তু দিন শেষে তারাই আমাদের প্রকৃতভাবে ভালোবাসে। কাছে থাকলে হয়তো আমরা সেটা বুঝতে পারি না, কিন্তু বাসা থেকে বের হয়ে দেখবেন স্বার্থ কাকে বলে। স্বার্থ ছাড়া, বাবা মা ছাড়া কেউ পাশে থাকে না। প্রতিটি মুহূর্তে বাবা মায়ের ভালোবাসা অনুভব করতে পারবেন। এদিকে আব্দুলের আম্মু একের পর এক ফোন দিচ্ছে, কিন্তু আব্দুল ফোন ধরছে না। অনেক চিন্তা হচ্ছে আব্দুলের আম্মুর। তখন নিহা তার রুম থেকে বের হয়ে বলল, কি হলো আম্মু, এখনো ঘুমাওনি? আব্দুল তো এখনো এলো না, ওর আর ফোনটাও ধরছে না। তোমার কি মনে হয় ও ফোন ধরে তোমার চিন্তা কমাবে? আরে না, ও ফোন ধরবে না ইচ্ছে করেই তোমার চিন্তা বাড়ানোর জন্য। ও কখনো চাইবে না তোমার চিন্তাটা একটু কমুক। এই, তুই চুপ কর, চুপ করে যা, রুমে গিয়ে ঘুমা। এত হিংসে কেন তোর ওর সাথে? যা, আমি আবার কই হিংসা করলাম? আসলে ভালো কথা বললেই দোষ। নেহা আর তার আম্মু কথা বলছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। নেহা গিয়ে দরজা খুলে দিল। তাকিয়ে দেখে আব্দুল। তখন নেহা বলল, তোমার গুণধর ছেলে আইছে, ভালো করে খাওয়াই দাও। এই তুই চুপ কর, আমাদের বিষয় আমরা বুঝবো। তুই যা এখান থেকে। ঠিক আছে যাচ্ছি। মিষ্টির সাথে শুধু একবার তোর বিয়ে করিয়ে দিতে পারি, তারপর তোরে দেখমু। দিনের বেলায় স্বপ্ন দেখা ভালো না। আম্মু খাবার দাও, ক্ষুধা পাইছে। তুই টেবিলে গিয়ে বস, আমি দিচ্ছি। তারপর নেহা চলে গেল তার রুমে। আব্দুল গিয়ে টেবিলে বসলো। এমন সময় নেহার রুম থেকে মিষ্টি বের হলো। মিষ্টি এসে আব্দুলের পাশে চেয়ার টেনে বসে পড়ল। তা দেখে আব্দুল রেগে গিয়ে বলল, আম্মু এত রাতে এই মেয়েটা খাবার টেবিলে কি করছে? দেখ আব্দুল, এত রাতে সিন ক্রিয়েট করিস না। তুই খাসনি বলে মিষ্টিও খায়নি। আমি কি কাউকে খেতে মানা করছি? আর তুমিও না। যারে তারে আমার সাথে মিলাও। আমি খাই না খাই তাতে ওনার কি? দেখ আব্দুল, একে অপরের প্রতি সম্মান ভালোবাসা না থাকলে এই অনুভূতিটা সৃষ্টি হয় না। মানুষ মাত্রই তো ভুল হয়। মিষ্টি মানা হয় একটা ভুল করেছে, অনেক হয়েছে,
এবার তুই ওকে ক্ষমা করে দে। দেখ, ও তোরে ভালোবাসে বলেই তো তোর জন্য না খেয়ে আছে। তোকে সত্যিই অনেক ভালোবাসে। ভালোবাসা না, ধুর খাবই না আর। এই বলে আব্দুল টেবিল থেকে উঠে তার রুমে চলে গেল। পিছন থেকে তার আম্মু অনেক ডাকলো, আব্দুল ফিরে তাকায়নি। এটা দেখে মিষ্টি আর বসে থাকলো না, মিষ্টিও না খেয়ে উঠে চলে গেল নেহার রুমে। আব্দুলের আম্মু কাউকে কিছু বলতে পারলো না, মুখ দিয়ে শুধু একটা কথাই বের হলো, জানি না এর শেষটা কি হবে। এটা বলে আব্দুলের আম্মু তার রুমে চলে গেল। এদিকে মিষ্টি নেহার রুমে গিয়ে কাঁদতে থাকে। তা দেখে নেহা বলল, কেঁদে কেঁদে নিজেকে দুর্বল করে তুলিস না। তুইও আব্দুলের মতো শক্ত হতে শিখ। শুধু আমার জন্য ও না খেয়ে রুমে চলে গেল। আরে ওর চিন্তা করতে হবে না, ও বাইরে থেকে অনেক কিছু খেয়ে এসেছে নিশ্চয়ই, আর এখন রুমে গিয়ে সিগারেট খেয়ে ঘুমিয়ে পড়বে। তোর কথা একটা বারও চিন্তা করবে না। তুই কেন ওর জন্য কেঁদে কেঁদে নিজেকে কষ্ট দিচ্ছিস? চল কিছু খেয়ে নিবি। না, আমার এখন খিদে নেই, আমি খাবো না। ওকে, তাহলে এখন না কেঁদে ঘুমিয়ে পড়। হুম। পরের দিন সকালে আব্দুল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে যায় বাইক নিয়ে। আবির, আব্দুল আর রানা আড্ডা দিচ্ছে ক্যাম্পাসে বসে। এমন সময় আব্দুলের চোখ যায় নিলয়ের ওপর। তখন আব্দুল রানাকে উদ্দেশ্য করে বলে, কিরে রানা, নিলয় এখানে কি করে? তোরে তো বলেছিলাম চট্টগ্রামে, আর থাকবে না হয় ঢাকায় চলে এসেছে। এক্সাম শেষ করেই ঢাকায় চলে এসেছে, হয়তো এই কলেজেই ভর্তি হয়েছে। হবে হয়তো। তোর বাসার পাশেই তো থাকে। আর মিষ্টি না কি যেন নাম মেয়েটার, ওরই তো ভাই। না, দেখা হয়নি। আমাদের দিকেই তো আসছে নিলয়, ওকে তো আমি। আরে আসুক না, দেখি কি বলে। আর তুই এত গরম হচ্ছিস কেন? এটা চট্টগ্রাম না। আর ওর ভুল বুঝতে পেরেছে ও। সম্পর্কটাও আর আগের মতো নাই, শত্রুটাও আর নাই। দেখ, ও যদি আগের মতো আবারও বন্ধুত্ব করতে আসে, রাজি হবে না বলে দিলাম। তুই যদি ওর সাথে বন্ধুত্ব করিস, তাহলে তোর আর আমার সম্পর্ক আজ থেকেই শেষ। আব্বে ইয়ার। আব্দুল আর রানা কথা বলতে বলতে নিলয় আব্দুলের সামনে এসে হাজির। তখন রানা বলল, কি রে, এখানে কি তোর, যা এখান থেকে। আমার আব্দুলের সাথে কথা আছে মিষ্টির বিষয়। দেখ, ও কোনো কথা শুনবে না। দুই ভাই বোন মিলে কি পাইছিস ওরে? ঠিকমতো 3টা মাসও ঘুমাতে পারিনি তোর বোনের জন্য। এখন তুই কি বলতে এসেছিস? তোর জন্য ও চট্টগ্রাম থেকে এখানে চলে এসেছে, শুধু শুধুমাত্র তোর গায়ে হাত তুলবে না বলে। কিন্তু তুই তো একটা বেঈমান, কোনো কিছু না বুঝে মারতে চেয়েছিলি ওকে। তোর মতো ছেলে একসময় আমার বন্ধু ছিল, ভাবতেও ঘৃণা হয় আমার। সামান্য একটা মেয়ের জন্য তুই আমাদের সম্পর্কটা নষ্ট করেছিলি। চলে যা এখান থেকে, না হলে কিন্তু ভালো হবে না। আরে তুই চুপ করবি? নিলয়, বল কি বলবি। না রে, কিছু না, এমনি। এটা বলে নিলয় চলে গেল সেখান থেকে মন খারাপ করে। তখন আব্দুল বলল, এটা তুই কোনো কাজ করলি? একটা সময় তো আমাদের বন্ধু ছিল, দেখলি না মন খারাপ করে চলে গেল। আমি বুঝিয়ে বলতে পারতাম। ওর মতো বন্ধু আমাদের দরকার নাই, আর তোকে বুঝিয়ে বলতেও হবে না। চল, ক্লাসের টাইম হয়ে গেল। তারপর আবির আর আব্দুল ক্লাসে চলে গেল। ক্লাসে গিয়ে দেখে নিলয় একটা বেঞ্চে মন খারাপ করে বসে আছে। তারা একে একে সব ক্লাস শেষ করে আব্দুল বাইক নিয়ে বাসায় চলে এলো। কলিং বেলে চাপ দিতে মিষ্টি এসে দরজা খুলে দিল। এটা দেখে আব্দুল কিছু বলল না। আব্দুল সোজা সিঁড়ি পেয়ে ওপরে চলে এলো তার রুমে। মিষ্টিও আব্দুলের পিছু পিছু এসেছে আব্দুলের রুম অবধি। আব্দুল রুমে ঢুকে দরজাটা লাগাতে যাবে, এমন সময় মিষ্টি রুমের ভিতর ঢুকে দরজাটা লক করে দিল। এটা দেখে আব্দুল রেগে গিয়ে বলল, সমস্যা কি আপনার? এভাবে দরজা আটকালেন কেন? আমার তো কোনো সমস্যা নাই, যত সমস্যা তো তোর সমস্যা আজ বের করতেছি। কি করবেন কি? রুম থেকে বের হন। তোরে ভালোবাসি বলেই এতদিন তোর অবহেলা সহ্য করেছি, কিন্তু আর না। বল, ভালোবাসবি কিনা? কখনো না। তোর না করাকে কিভাবে হ্যাঁ করতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। তোরে ভালোবাসি বলেই তোর সাথে ভালো ব্যবহার করতেছি, কিন্তু আর না। আমাকে আবার আগের মতো হতে হবে মনে হয়। এটা বলেই মিষ্টি পেছন থেকে একটা ছুরি বের করে ফল কাটার, তারপর আব্দুলের হাত ধরে আব্দুলের হাতের সামনে ধরে। তখন আব্দুল বলল, পাগল হয়ে গেছেন নাকি আপনি? হ্যাঁ, আমি পাগল হয়ে গিয়েছি।
তোর ভালোবাসা আর অভিমান দুইটাই আমাকে পাগল বানিয়ে দিয়েছে। বল ভালোবাসবি কিনা, সম্পর্ক আগের মতো ঠিক করবি কিনা? যত চেষ্টাই করো না কেন সম্পর্ক আর কখনোই ঠিক হবে না, কারণ আমি দুষ্টুমি সহ্য করি, কিন্তু বেইমানি আর অপমান না। আর ভালোবাসা সেটা তো আর সম্ভব না। মানুষকে চান্স আমি একবারই দেই, দ্বিতীয়বার না। আব্দুল কথাগুলো বলতে মিষ্টি আব্দুল হাতে ছুরি দিয়ে একটা টান দিল। সাথে সাথে আব্দুলের হাত কেটে রক্ত পড়তে লাগলো। আব্দুল এক হাত দিয়ে হাত চেপে ধরে বলল, সামান্য আমার হাত কেটে ভয় দেখে যদি ভাবো আমার ভালোবাসা পাবে, তাহলে ভুল ভাবছো তুমি। আমাকে মেরে ফেলো আর আমার ভালোবাসা পাবে না। আর এই সামান্য আমার হাত কেটে ভয় দেখাও, আর এর চেয়ে বেশি আমি নিজের হাত নিজে কাটতে পারি। এটা বলে আব্দুল মিষ্টির হাত থেকে ছুরিটা নিয়ে নিজের হাতে আরও একটা টান দিল। এবার আরও বেশি রক্ত পড়তে লাগলো। তখন আব্দুল তার হাত থেকে মিষ্টির সামনে উঠিয়ে ধরে বলল, এটা তো কিছুই না, এই রক্ত তো সামান্য। আমারে যদি মেরেও ফেলা হয়, তাহলে এই আব্দুল কখনো তার সিদ্ধান্ত বদলাবে না। এটা দেখে মিষ্টি কাঁদতে লাগলো। তখন মিষ্টি কিছু না ভেবে আব্দুলের হাত থেকে ছুরিটা নিয়ে নিজের হাতে এক টান দিল। সাথে সাথে হাত কেটে রক্ত পড়তে লাগলো। তখন আব্দুল বলল, তুমি যদি ভাবো নিজের ক্ষতি করে আমার মন গোলাবে, তাহলে তুমি পিনিকে আছো। আমি পিনিকে আছি না, আমি কিন্তু সত্যি সত্যি মরে যাব বলে দিলাম। কেউ যদি মরতে চায় সে কখনো বলে না আমি মরে যাব। যে মরা সে এমনিই মরে যাবে। সত্যি কিন্তু মরে যাব, আর কখনো ভালোবাসি বলতে আসবো না। ওই দূর আকাশে পাড়ি জমাবো, যেখানে লক্ষ তারার মাঝেও আমাকে খুঁজে পাবে না, আর কোনোদিন ফিরে আসবো না। আবে বেড়ি তো যাও না কেন? আসতে বলেছে কে তোমায়? আমার পিছু ছাড়ো, এবার তো একটু শান্তি দাও আমায়। যাও, আর কখনো বিরক্ত করব না তোমাকে। শান্তিতে থাকো তুমি, আর দেখতে পারবে না আমায়। ভালো থাকো, নিজের যত্ন নিও। আর একটা কথা, আমার মৃত্যুর পর আমাকে দেখতে এসো একবার, তাহলে মরার পরেও একটু শান্তি পাবো আমি। এটা বলে মিষ্টি কাঁদতে কাঁদতে আব্দুলের রুম থেকে বের হয়ে মিষ্টি তাদের পাশেই চলে গেল। মিষ্টিকে এভাবে কাঁদতে কাঁদতে বাসা থেকে বের হয়ে যেতে দেখে নেহা তাড়াতাড়ি আব্দুলের রুমে গেল। আব্দুলের রুমে গিয়ে নেহা দেখতে পেল আব্দুলের হাত থেকে রক্ত পড়ছে। তা দেখে নেহা বলল, কি রে, তোর হাত কাটলো কিভাবে? অনেক রক্ত পড়তেছে তো। দাঁড়া, ডাক্তারকে ফোন দিয়ে আসতে বলি। আরে কিছুই হবে না, এই সামান্য কাটাই। তুই অ্যান্টিসেপটিক বক্সটা নিয়ে আয়, পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। ঠিক আছে। তারপর নেহা অ্যান্টিসেপটিক বক্সটা নিয়ে এসে আব্দুলের হাত পরিষ্কার করে দিয়ে হালকাভাবে ব্যান্ডেজ করে দিল। তখন নেহা বলল, কি রে, তুই মিষ্টিকে কি বলেছিস? ও কাঁদতে কাঁদতে বের হয়ে গেল কেন? আর তোর হাত কাটলো কিভাবে? আমি কিছুই বলিনি, আর হাত আমি নিজে নিজে কাটছি। নিজে নিজে কাটছিস মানে? তুই কি সাইকো? আর মিষ্টির সাথে তো তোর কিছু হয়েছে, না হলে মিষ্টি এভাবে কাঁদতে কাঁদতে বের হবে কেন? কি আর হবে, কিছুই হয়নি, জাস্ট মরতে গেছে এটুকুই। আমার না এসব দেখে হাসি পাচ্ছে। কারো যদি মরার ইচ্ছা থাকে, সে কি মানুষকে বলে বেড়ায় যে আমি মরবো? যার মরার ইচ্ছে থাকবে সে কখনোই এমনটা বলবে না। সত্যি হাসি পাচ্ছে আমার। আসলেই তুই পাগল হয়ে গেছিস। কি সব ঝাঁতা বকছিস? সত্যি সত্যি যদি মিষ্টি কিছু করে বসে? মিষ্টি কিন্তু মেন্টালিভাবে অনেক শকড হয়ে আছে। সত্যি সত্যি যদি কিছু করে বসে? আরে কিছুই করবে না, আর করলেই বা আমার কি? আসলে তুই কি মানুষ? তোরে আমার ভাই ভাবতেও ঘৃণা হচ্ছে। মিষ্টির যদি কিছু হয়ে যায়, আমি তোকে কোনোদিন ক্ষমা করব না, মনে রাখিস। এই বলে নেহা আব্দুলের রুম থেকে বেরিয়ে মিষ্টিদের বাসায় চলে আসে। কলিং বেলে চাপ দিতেই মিষ্টির আম্মু দরজা খুলে দিল। তখন মিষ্টির আম্মু বলল, মিষ্টির কি কিছু হয়েছে? দেখলাম কাঁদতে কাঁদতে এসে তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমি পেছন থেকে ডাকলাম, কিন্তু কথাই শুনলো না। কথাটা শোনা মাত্রই নেহা দৌড়ে মিষ্টির রুমে চলে এলো। সাথে সাথে মিষ্টির আম্মু আর নেহা মিষ্টির রুমে এসে দরজা ধাক্কাতে লাগলো, কিন্তু মিষ্টির দরজা খুলছে না। ভিতর থেকে কোনো সারা শব্দ আসছে না। এটা দেখে নেহা খুব ভয় পেয়ে গেল। মিষ্টির আম্মু এটা দেখে কাঁদতে শুরু করলো। মিষ্টির আব্বু কিংবা নিলয় কেউ বাসে নেই। মিষ্টির আম্মু আর নেহা কী করবে ভেবে পাচ্ছে না। এমন সময় মিষ্টির আম্মুর এক্সট্রা চাবির কথা মনে পড়ে। মিষ্টির আম্মু তাড়াতাড়ি এক্সট্রা চাবি এনে দরজা খুলেই ভিতরে যেতেই দেখে মিষ্টি ফুলরে পড়ে আছে, আর তার শরীর থেকে বিশাল গন্ধ আসছে। মিষ্টির এই অবস্থা দেখে নেহা দৌড়ে মিষ্টির মাথাটা তার কোলে নেয় আর গালে হাত দিয়ে কথা বলানোর চেষ্টা করতে থাকে। আর অযোধ্যায় তার চোখ থেকে পানি পড়তে থাকে। বেস্ট ফ্রেন্ড হারানোর কী যন্ত্রণা তা শুধু বেস্ট ফ্রেন্ডদের মাঝেই দ্বিতীয়
ব্যক্তির আগমন হলে বোঝা যায়, ফ্রেন্ডশিপের মাঝে বিচ্ছেদ হলে বোঝা যায়। মিষ্টির আম্মু তো কাঁদতে কাঁদতে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। মিষ্টির আম্মু কাঁদতে কাঁদতে কোনো রকমে ফোন হাতে নিয়ে মিষ্টির আব্বুকে কল করতে থাকে। এদিকে নীলই পাশে আসতেই কান্নার আওয়াজ শুনতে পাই উপর থেকে। নীলে দৌড়ে উপরে গিয়ে দেখে নেহা মিষ্টির মাথাটা কোলে নিয়ে অযোধ্যারে কাঁদছে আর ঘর থেকে বিষের গন্ধ আসছে। কয়েক সেকেন্ডের জন্য নীলই পুরোপুরি নিস্তব্ধ হয়ে গেল। নিলয়ের পুরো দুনিয়াটা উল্টে পাল্টে যেতে লাগলো। নিলয়ের সাথে সাথে মিষ্টিকে কোলে তুলে নিয়ে গাড়ি নিয়ে হসপিটালে আসতে লাগলো। নিলয় গাড়ি চালাচ্ছে আর তার আম্মু মিষ্টিকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। এদিকে নেহা কাঁদতে কাঁদতে বাসে চলে আসে। বাসে এসে সোজা আব্দুলের রুমে চলে গেল। আব্দুল নেহাকে কাঁদতে দেখে বলল, কিরে কাঁদছিস কেন? আব্দুল, মিষ্টি বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে। নিলয় তাকে হসপিটাল নিয়ে গেল, জানি না বাঁচবে কিনা। কথাগুলো শুনে আব্দুল চুপ হয়ে গেল। আব্দুলের বুকের ভিতরটা কেমন যেন করে উঠল, কারণ একসময় ভালোবাসতো, এখন হয়তো বাসে না। আব্দুল কিছুক্ষণ চুপ থেকে ইগো নিয়ে পড়ল। ও আচ্ছা, তা আমার কাছে কেন এসেছিস? তুই কি মানুষ? তোর জন্য মিষ্টি মরতে বসেছে আর তুই বলছিস তোর কাছে কেন এসেছি? তুই তোর ইগো নিয়ে থাক। আর একটা কথা বলে গেলাম, মিষ্টির যদি কিছু হয় তোকে আমি ছাড়বো না। এটা বলে নিহা বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো। এইদিকে আব্দুল রুমে চুপচাপ দাঁড়িয়ে আছে। এমন সময় তার আম্মু এসে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিল। নেহা কাঁদতে কাঁদতে আব্দুলের রুমে আসায় তার আম্মু নেহার পিছনে পিছনে এসে আব্দুল আর নেহার সব কথা শুনেছে। তাই আব্দুলের আম্মু এসে থাপ্পড় মারল। আব্দুল থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তখন আব্দুল বলল, আম্মু তুমি আমাকে মারলে? খবরদার, আমাকে আম্মু বলে ডাকবি না। যে মেয়েটা হসপিটালে আছে তোর জন্য, তোকে ভালোবাসে বলেই আত্মহত্যা করতে গিয়েছিল। আর তুই বলছিস তোর কাছে কেন এসেছে? তোর জন্য 3 মাস ঠিকমতো খাওয়া দাওয়া করেনি, নিজেকে অন্ধকার ঘরে বন্দি করে রেখেছে, শুধু তোকে ভালোবাসে বলে। তোর তো এত অবহেলা সহ্য করেছে, আর তুই কি করেছিস? প্রতিনিয়ত ওকে অবহেলা করে দূরে সরিয়ে দিয়েছিস। মানুষ মাত্রই তো ভুল করে। মিষ্টি না হয় একটা ভুল করেছে, তাই বলে এত বড় শাস্তি দিবি? তুইও তো এক সময় তাকে ভালোবাসতি। ভালোবাসার মানুষ মাঝে একটু ভুল বোঝাবুঝি হবেই, তাই বলে তুই ইগো নিয়ে থাকবি? এত ইগো তোর? তুই তোর ইগো নিয়েই থাক। তুই না কারো ভালোবাসা পাওয়ার যোগ্য, না কারো ভাই হওয়ার যোগ্য, না কারো ছেলে হওয়ার যোগ্য না। তোর মতো ছেলে থাকার চেয়ে না থাকা ভালো। যা আমার চোখের সামনে থেকে। আব্দুল তার আম্মুর কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে আছে। আব্দুলের চোখে প্রায় পানি চলে এসেছে, কারণ তার আম্মু কখনো তার সাথে একটু রাগী গলায় কথা বলেনি। আর আজ সেই আম্মু তাকে বলছে এরকম ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। এই শেষ লাইনটা আব্দুলের বুকে এসে লাগে। আব্দুল তার আম্মুর প্রতি এরকম ব্যবহারে অনেক কষ্ট পায়, কিন্তু প্রকাশ করলো না। আব্দুল চুপচাপ রুম থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়ল। আব্দুল ফুল স্পিডে বাইক চালিয়ে সোজা চলে এলো নদীর পাড়ে। কেন জানি না আব্দুলের আজ খুব কষ্ট হচ্ছে। আব্দুল অনুভব করতে পারছে না কেন কষ্ট হচ্ছে তার আম্মুর আচরণে নাকি মিষ্টির কারণে কষ্ট হচ্ছে, আর সেটা আব্দুল বুঝতে পারছে না। আব্দুল পকেট থেকে সিগারেট বের করে একসাথে 2-3টা জ্বালিয়ে টানতে থাকে আর ধোঁয়া ছাড়তে থাকে। এমনভাবে সিগারেট টানছে আর কাশছে আব্দুল, তবু সে থামছে না, সিগারেট খেয়েই চলেছে। এদিকে নেহা হসপিটালে আসে, সাথে তার আম্মু। মিষ্টির আম্মুকে সামলেছে নেহা। আম্মু মিষ্টিকে আইসিইউতে নিয়ে গেছে। মিষ্টির আব্বু পায়চারি করছে। নিলয়ের চোখেও পানি চলে এসেছে। একমাত্র বড় আদরের বোন মিষ্টি। বোনের এই অবস্থাতে ভাই কাঁদবে না তা কখনো হয়? আসলে ভাই বোনের ভালোবাসা অনেক গভীর, যা কখনো বোঝানো যায় না। সত্যি পৃথিবীতে সবচেয়ে সেরা সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসে। ডাক্তার বেরিয়ে আসতেই সবাই ডাক্তারের কাছে যায়। তখন নিলয় বলে, আমার বোন ঠিক আছে তো ডাক্তার সাহেব? আমার বোনের কিছু হয়নি তো? আমার বোনের কি অবস্থা এখন? ও ঠিক হয়ে যাবে তো? আমার মেয়েকে ঠিক করে দিন ডাক্তার, যত টাকা লাগে আমি দিব। প্লিজ আপনি আমার মেয়েটাকে সুস্থ করে তুলুন, প্লিজ। আরে আপনারা এত উত্তেজিত হবেন না, আপনার বোন সুস্থ আছে। আমরা ওয়াশ করে বিষয়টা বের করে দিয়েছি, ভয়ের আর কোনো কারণ নেই। আর একটা কথা,
টাকা দিয়ে পৃথিবীতে সব কিছু কেনা যায় না। ডাক্তার, আমরা কি ওর সাথে দেখা করতে পারি? কিছুক্ষণের মধ্যেই কেবিনে দেওয়া হবে, তখন দেখা করতে পারবেন। আর একটা কথা, রোগী মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে, তাকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন আর মানসিকভাবে কোনো চাপ দিবেন না। ঠিক আছে ডক্টর, ধন্যবাদ আপনাকে। আমাকে ধন্যবাদ দেওয়ার কিছুই নাই, বাঁচা মরা তো সৃষ্টিকর্তার উপরে, আমরা তো মাধ্যম মাত্র। এই বলে ডাক্তার চলে যায়। কিছুক্ষণের মধ্যে মিষ্টিকে কেবিনে দেওয়া হয়। সবাই মিষ্টির সাথে দেখা করছে, কিন্তু মিষ্টি চুপচাপ হয়ে আছে, কোনো কথা বলছে না। মিষ্টির আম্মু নিলয়ের মিষ্টি আব্বু আম্মু নিলয় কিংবা নিহা কেউ মিষ্টিকে কোনো প্রশ্ন করেনি, কারণ মিষ্টি মানসিকভাবে ঠিক নেই। মিষ্টিও কোনো কথা বলছে না, আর তাকেও কেউ জোর করছে না। মিষ্টি শুধু চোখ দিয়ে সবার দিকে তাকাচ্ছে, কিন্তু একজনকেও খুঁজে পাচ্ছে না। মিষ্টির চোখ জোড়া আব্দুলকে খুঁজছে, কিন্তু কোথাও আব্দুলকে দেখতে পারছে না। মিষ্টি মৃত্যুর মুখে থেকেও আব্দুল তাকে একবার পর্যন্ত দেখতে আসেনি, এটা ভেবে মিষ্টির চোখ বেয়ে পানি পড়তে লাগলো। মিষ্টির চোখ থেকে এভাবে পানি পড়তে দেখে তার আম্মু সাথে সাথেই তাকে বুকের সাথে জড়িয়ে নেয়। রাত প্রায় 11টা। মিষ্টির সাথে হসপিটালে আছে নেহা। নেহা জোর করে সবাইকে বাসে পাঠিয়ে দিয়েছে। নেহা মিষ্টির সামনে বসে আছে, এমন সময় মিষ্টি মুখ তুলে বলে, আব্দুল একবারের জন্য আসেনি না আমাকে দেখতে? মিষ্টির মুখে হঠাৎ এই কথা শুনতে পাই নিহা। তখন নিহা মিষ্টিকে উদ্দেশ্য করে একটু রেগে বলল, ওর নাম একদম উচ্চারণ করবি না। তুই মৃত্যুর মুখে, তাও একবার দেখতে আসেনি। তুই ওর জন্য মরতে গেলি কেন? মরে গেলে কি যে জীবনের সব সমাধান? আরে মানুষ মরলেই যদি সব সমাধান হতো, তাহলে হাজারো ছেলে মেয়ে আত্মহত্যা করত। ও তো তোর জন্য কষ্ট পায়নি, তুই কেন ওর জন্য নিজেকে কষ্ট দিচ্ছিস? ও যদি তোকে ভুলে থাকতে পারে, তাহলে তুই কেন পারবি না? নেক্সট টাইম ওর কথা মুখে আনবি না। মনকে এ কথা কিভাবে বুঝাবো? আসলে আব্দুলকে খুব বেশি ভালোবাসি তো। তোর ভালোবাসা ওর কাছে কোনো দাম নাই। তুই মরে গেলে ওর কিচ্ছু যায় আসে না। তোকে ওরে ভুলে যেতেই হবে। তুই মরে গেলেও তোর কিছু যায় আসে না, সে অন্তত তোকে কখনো ভালোই বাসেনি। তাই ওর কথা ভেবে নিজেকে কষ্ট দিবি না, আর ভবিষ্যতে এরকম কোনো কাজ করতে যাবি না। হুম। কি হুম? আমার মাথায় হাত রেখে বল, ভবিষ্যতে যাই হয়ে যাক না কেন, তুই আর কখনো আত্মহত্যা বা নিজের ক্ষতি করবি না। তারপর মিষ্টি একটা মুচকি হাসি দিয়ে নেহার মাথায় হাত রেখে তার কথাই সম্মতি জানায়। মিষ্টি নেহাকে জড়িয়ে ধরে। মিষ্টি ভাবতে পারেনি নেহা তাকে এতটা ভালোবাসে। আসলে বেস্ট ফ্রেন্ড মানে অন্য একরকম বন্ধুত্ব বা ভালোবাসা, যা কখনো বোঝা যাবে না, প্রকাশ করা যাবে না। এখানে কি আব্দুল আর মিষ্টির ভালোবাসার ইতি ঘটবে, নাকি তাদের ভালোবাসা পূর্ণতা পাবে, নাকি মিষ্টি আর আব্দুলের অভিমানের দাউল কখনো শেষ হবে না? আব্দুল কি অভিমান ভেঙে মিষ্টিকে কাছে টেনে নিবে, নাকি মিষ্টি অভিমান করে আরও দূরত্ব বাড়িয়ে দিবে? রাত প্রায় 1টা বাজতে চলল। আব্দুল এখনও নদীর পাড়েই বসে আছে ঘাসের উপর। আব্দুলের বাসায় যেতে মন চাচ্ছে না, যাবে বা কীভাবে। অনেক সিগারেট খেয়েছে, যা বলার বাইরে। আব্দুলের চোখ পুরো লাল হয়ে আছে। আব্দুল আর কোনো কিছু না ভেবে সেখানেই শুয়ে পড়ে ঘাসের উপর। এদিকে মিষ্টির বেটে মাথা হেলান দিয়ে হালকাভাবে ঘুমিয়ে আছে নেহা। তখন নেহার ফোনটা বেজে ওঠে। নেহা ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে তার আম্মু। নেহা ফোনটা রিসিভ করে বলে, আম্মু বলো, এত রাতে কেন ফোন দিয়েছো? আব্দুল কি তোদের ওখানে গেছে? না আম্মু, ও কেন এখানে আসবে? আর ওর কথা আমাকে বলতেছো কেন? আর তুমি এখনো ঘুমাওনি? সেই বিকেল টাইমে আমি একটু বকাবকি করেছিলাম আব্দুলকে। সে তখন থেকে বাইক নিয়ে বেরিয়েছে, এখনো বাসায় আসেনি। কোথায় আছে, কি অবস্থায় আছে, কিছুই বুঝতেছি না। কখন থেকে ফোন করছি, ফোনটাও বন্ধ বলছে। রাত প্রায় 1টা বাজতে চললো, না জানি কোথায় কি অবস্থায় আছে। কেন যে তখন বকতে গেলাম। আম্মু তুমি কোনো চিন্তা করো না, আব্দুল চলে আসবে হয়তো। আব্দুল চলে আসবে, হয়তো কোনো বন্ধুর বাসায় গেছে। তুই একটু ওর বন্ধুদের ফোন করে দেখ না, তাদের বাসায় আছে নাকি। ও যখন বাসা থেকে বেরোলো, ওর মনের অবস্থা ভালো ছিল না। অনেক চিন্তা হচ্ছে আমার। কিছু হয়ে যায়নি তো আব্দুলের? আম্মু তুমি চিন্তা করো না, এমন কিছুই হয়নি, আমি দেখছি। আব্দুলের আম্মু ড্রয়িং রুমে বসে আছে চিন্তিত হয়ে। কোনোভাবেই ঘুম আসছে না তার। কীভাবেই বা ঘুম আসবে? আদরের ছোট ছেলে বলে কথা। আব্দুলের আব্বু বাসে নাই, কোনো একটা কাজে দেশের বাইরে গেছে। আব্দুলের আম্মু
এত রাতে কি করবে কিছু বুঝতে পারছে না। এদিকে নেহা তো পড়ল আরেক চিন্তায়। নেহা মুখে মুখে তখন আব্দুলকে অনেক কিছু বললেও আব্দুলকে অনেক ভালোবাসে। নেহা অনেক চিন্তিত হয়ে আবিরকে ফোন দিল, কিন্তু আবির ফোন ধরছে না। 2-3 বার ফোন দেওয়ার পর আবির ফোনটা রিসিভ করে ঘুমো ঘুমো কণ্ঠে আবির বলে, আপু, হঠাৎ এত রাতে ফোন দিয়েছো? যে কোনো কিছু ঝামেলা হয়েছে নাকি? আব্দুল কি তোর কাছে আছে? আপু, হঠাৎ এত রাতে ফোন দিয়েছো যে? কোনো কিছু ঝামেলা হয়েছে নাকি? সেই বিকেল থেকে বাসায় ফিরেনি, এখনও এত রাত হয়ে গেল। তোর সাথে কি ওর দেখা হয়েছিল? আমার কাছে থাকবে কেন? ও, ওর কি কিছু হয়েছে নাকি? না, আমাদের সাথেও দেখা হয়নি বিকেল থেকে। বিকেলে আড্ডা দিতেও আসেনি। আর আব্দুল তো এত রাতে বাড়ির বাইরে থাকার ছেলে না। বাসায় কি কোনো কিছু হয়েছে নাকি? তারপর নেহা সব খুলে বলল। নেহার কথা শুনে আবির অনেক চিন্তিত হয়ে গেল। নেহার এবার সত্যি সত্যি কান্না আসছে। নেহা কান্না কণ্ঠে বলে, প্লিজ আবির, একটু খুঁজে দেখ না আমার ভাইটা কোথায় আছে। কোনো বন্ধুর বাসায় গেছে নাকি? ওর ফোনটাও বন্ধ। আম্মু ওর জন্য অনেক টেনশন করছে। আমি দেখছি কি করা যায়, চিন্তা করবেন না আপু। তারপর আবির ফোন করলো রানাকে। রানাকে ফোন দিয়ে সব খুলে বলল আবির। তারপর আবির বাইক নিয়ে বাসা থেকে বের হলো। কয়েক মিনিটের মধ্যে রানাও চলে এলো। রানা আর আবিরের অনেক চিন্তা হচ্ছে এত রাতে কই থাকতে পারে আবির বা রানা। তাদের কোনো আইডিয়া নেই, তবুও তারা দুজনে খুঁজতে শুরু করলো আব্দুলকে। নেহা তো চিন্তায় অস্থির হয়ে আছে আর পায়চারি করছে, আর কিছুক্ষণ পর পর আবিরকে ফোন দিচ্ছে আব্দুলকে পেয়েছে কিনা। এভাবে প্রায় অনেক জায়গায় খুঁজে ফেল আবির আর রানা, কিন্তু কোথাও আব্দুলকে খুঁজে পেল না। এক প্রকার হতাশ, সাথে অনেক চিন্তিত তবুও তারা আব্দুলকে খুঁজতে লাগলো। আব্দুল এত রাতে কই যেতে পারে? কোনো কিছু হয়ে গেল না তো আব্দুলের সাথে? এসব ভেবে তাদের অনেক ভয় হচ্ছে। নিহত কান্না করে দেওয়ার মতো অবস্থা। এত রাতে নিহা না কিছু করতে পারছে না কিছু ভাবতে পারছে। তার আম্মু তাকে বারবার ফোন দিচ্ছে আর নিহা তার আম্মুকে আব্দুল ফিরে আসবে বলে সান্ত্বনা দিচ্ছে। নেহারও অনেক ভয় হতে থাকে, কারণ আব্দুল মানসিকভাবে ঠিক নেই। যাই হয়ে যাক না কেন, আব্দুল তো এত রাতে বাড়ির বাইরে কখনোই থাকে না। আব্দুলের কিছু হয়ে যায়নি তো? এসব ভেবে ভয় হচ্ছে নেহার। এদিকে রাত প্রায় 3টা। আব্দুল চোখ খুলে দেখে সে এখনও নদীর পাড়ে শুয়ে আছে। তার পাশেই বাইকটা স্ট্যান্ড করে রাখা। আব্দুল শোয়া থেকে উঠে বসে দুহাত দিয়ে কিছুক্ষণ নিজের মাথা চেপে ধরে থাকে। তার মাথা অনেক ব্যথা করছে। আব্দুল পকেট থেকে তার ফোনটা বের করে দেখার জন্য রাত কয়টা বাজে। আব্দুল ফোনটা বের করে দেখে ফোনটা বন্ধ হয়ে গেছে। আব্দুল আর কোনো কিছু না ভেবে বাইক নিয়ে বাসায় আসতে লাগলো। এদিকে আব্দুলের আম্মু এখনও ড্রয়িং রুমে বসে আছে, আব্দুলের জন্য চিন্তিত হয়ে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। আব্দুলের আম্মু তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দেয়। সামনে তাকিয়ে দেখে আব্দুল দাঁড়িয়ে আছে। এটা দেখে আব্দুলের আম্মুর মুখ থেকে চিন্তার চাপ সরে গেল এবং একটু স্বস্তি পেল। আব্দুলের চোখ পুরো লাল হয়ে আছে অতিরিক্ত সিগারেট খাওয়ার কারণে। আব্দুলের আম্মু কিছু বলতে যাবে, তার আগে আব্দুল পাশ কাটিয়ে ভিতরে ঢুকে সিঁড়ি বেয়ে উপরে উঠে তার রুমে যেতে লাগলো। পিছন থেকে আব্দুলের আম্মু অনেক কথা জিজ্ঞেস করলো। আব্দুল কোনো কিছু বলল না, চুপচাপ সিঁড়ি বেয়ে উঠে তার রুমে চলে গেল। এটা দেখে আব্দুলের আম্মু অবাক হলো, খুশি, কারণ অনেক চিন্তা হচ্ছিল তার আব্দুলের জন্য। অনেক কিছু ভেবে চলছিল তিনি, যেগুলো আব্দুল মিথ্যা প্রমাণ করে বাসায় ফিরেছে। এরপর আব্দুলের আম্মু নিহাকে কল করে বলল যে আব্দুল বাসায় চলে এসেছে। এটা শুনে নিহা নিজেকে শান্ত করলো এবং আবিরকে ফোন করে বলল আব্দুল বাসায় চলে এসেছে। তারপর রানা আর আবির একটু স্বস্তি পেয়ে একটা বড় নিঃশ্বাস ছেড়ে যে যার বাসায় চলে গেল। পরের দিন সকালে আব্দুল ঘুম থেকে উঠে চলে এলো ছাদে। ছাদে এসে একটা সিগারেট ধরিয়ে টানতে লাগলো আনমনে। এমন সময় কেউ আব্দুলের কাঁধে হাত দেয়। আব্দুল তাকিয়ে দেখে রানা আর আবির। তা দেখে আব্দুল বলল, কি রে, এত সকাল সকাল তোরা? কাল রাতে কই ছিলি? আশেপাশে সব জায়গায় তোরে খুঁজলাম, পেলাম না। নদীর পাড়ে ছিলাম। আর তোরা আমাকে কেন খুঁজবি? কাল বিকেল থেকে তুই বাসায় আসিসনি, সাথে তোর ফোন বন্ধ। তোর জন্য আন্টি আর নিহত কান্না করছিল। ও আচ্ছা, আসলে ভালো লাগছিল না, তাই নদীর পাড়ে গেছিলাম। কখন যে এত রাত হয়ে গিয়েছিল বুঝতেই পারিনি। তোর এমন দেখাচ্ছে কেন? কেমন যেন হয়ে গেছিস একদিনের মধ্যে। আরে আমি ঠিক আছি, কিছুই হয়নি আমার। তা তো দেখতেই পাচ্ছি। অনেক অভিমান হয়েছে আব্দুল, এবার থাম। মিষ্টিকে এবার তোর আপন করে নেওয়া উচিত।
যে মেয়েটা তোর জন্য আত্মহত্যা করতে গেছিল সে কখনো ভালোবাসার অভিনয় করতে পারে না। এখন আর সম্ভব না। আমার জন্য আমি কাউকে মরতে বলিনি। এসব নিয়ে আর একটাও কথা বলবি না। আচ্ছা বুঝলাম, কিন্তু তোর একবার দেখতে যাওয়া উচিত ছিল। আমি কি ডাক্তার যে গিয়ে ভালো করে দিব? যার বাঁচার ইচ্ছা আছে সে বাঁচবে, যার মরার ইচ্ছা আছে সে মরবে। কই আমাকেও তো ঠকাইছিল, আমিও তো মরতে যাইনি। ওইসব ফালতু আবেগ আমার কাছে চলে না। যে আমাকে মনে রাখে না আমি তাকে আমার চিন্তা ভাবনাতেও রাখি না। এই আবির, বাদে তো। আব্দুল, চল বাড়ি থেকে ঘুরে আসি। ভালো লাগছে না আমার, তোরা যা। আবে চল, ভালো লাগবে। তারপর রানা আর আবির আব্দুলকে জোর করে বাইরে নিয়ে চলে এলো। 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে তারা আড্ডা দিতে লাগলো। আবির আর রানা আড্ডা দিচ্ছে আর আব্দুল একপাশে চুপচাপ তাদের কথা শুনছে। তখন আবির বলল, কিরে তোর কি হয়েছে বলতো? এভাবে চুপচাপ মন খারাপ করে আছিস কেন? ভালো লাগছে না আমার, তোরা থাক, আমি গেলাম। এ বলে আব্দুল সেখান থেকে চলে আসে অন্য একটা জায়গায়। সেখান থেকে প্রায় 2 ঘন্টা পর আব্দুল বাসায় এসে দেখে তার আম্মু সোফায় বসে কিছু ভেবে চলেছে। আব্দুল কোনো কথা না বলে তার আম্মুর কোলে মাথা দিয়ে সোফায় শুয়ে পড়ল। আব্দুলের এভাবে তার আম্মুর কোলে মাথা রাখা তার আম্মু বেশ খানিকটা অবাক হলো, কারণ আব্দুলের যখন মন খারাপ হয় তখন সে তার আম্মুর কোলে মাথা দিয়ে ঘুমায়। আব্দুলের আম্মু আব্দুলের চুলে হাত বোলাতে বোলাতে বলে, আব্দুল দেখ, তুই এখন ছোট নেই, অনেক বড় হয়েছিস। নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারিস। যা করবি ভেবে চিন্তে করবি। এমন কিছু করবি না যাতে ভবিষ্যতে তোকে আফসোস করতে হয়। আম্মু, আর একটা কথা, এই আব্দুল কারোর জন্য আফসোস করে না। সেটা তোর সিদ্ধান্তের ওপর। আমার ভেতর থেকে যতটা নরম, বাইরে থেকে ঠিক ততটাই শক্ত। তোকে আমি ভালোভাবে চিনি, তুই কেমন। আমি তোকে কোনো কিছু জোর করব না, তবে যা করবি নিজের দিকে খেয়াল রেখে ভেবে চিন্তে করিস। সবকিছু তোর জীবনের প্রভাবিত করবে। একটা ভুল সিদ্ধান্ত তোকে কাঁদাবে, আর একটা সঠিক সিদ্ধান্ত তোকে হাসাবে। তাই ভেবে চিন্তে সব সিদ্ধান্ত নিবি। হুম আচ্ছা, এসব চিন্তা বাদ দে, এখন একটু ঘুমা, ভালো লাগবে। কিছুক্ষণের মধ্যেই আব্দুল তার আম্মুর কোলে ঘুমিয়ে পড়ল। আব্দুলের আম্মু আব্দুলের চুলে হাত বুলিয়ে বলতে লাগলো, এখন আমার ছেলেটা বড় হয়ে এরকম হয়ে গেল, বুঝতে পারলাম না। বারবার আঘাত পেয়ে আমার ছেলেটা আজ এমন হয়ে গেছে। এখন কারো চোখের জল তার মন গলাতে পারে না। সামনে কি হয় এটা দেখার বাকি। তবে যা হয়ে যাক না কেন, আমার ছেলেটার হাসি খুশি থাকলেই হয়। আমার হাসি খুশি থাকা ছেলেটা কেমন নীরব হয়ে গেছে আজকাল। আমার ছেলেটা যেন আগের মতো হাসি খুশি থাকে। সৃষ্টিকর্তার কাছে এটাই একমাত্র চাওয়া। আব্দুল ঘুমিয়ে আছে আর তার আম্মু তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এমন সময় নিহা বাসায় আসে। তখন তার আম্মু বলে, কি রে, চলে এলি মিষ্টির কাছ থেকে? আন্টি আছে, আর কিছুক্ষণ পর বাসায় নিয়ে চলে আসবে, প্রায় সুস্থ। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। কাল থেকে কিচ্ছু মুখে তুলিসনি। এই বলে আব্দুলের আম্মু আব্দুলের মাথাটা আস্তে করে সরিয়ে চলে যায়। নেহা আব্দুলের মুখের দিকে তাকিয়ে মাথার চুলগুলো হালকাভাবে নেড়ে দিয়ে ফ্রেশ হতে চলে যায়। এভাবেই চলে গেল বেশ কয়েকদিন। এর মধ্যেই আব্দুলের আব্বু আর মিষ্টির আব্বু ফিরে এসেছে। মিষ্টি আর আব্দুলের বিষয়টা এখন সবাই জানে। কোথা থেকে তাদের সম্পর্ক শুরু এবং শেষ, সকলে সব কিছু জানে। মিষ্টি এখন আর আব্দুলের কাছে আসে না ভালোবাসার দাবি নিয়ে। আব্দুলও বিরক্ত বোধ করে না। আব্দুল এখন একা থাকতে পছন্দ করে। বাইরে আড্ডা দেওয়া কমিয়ে দিয়েছে। রানা আর আবি আব্দুলের বাসায় এসে আড্ডা দেয়। আব্দুল নিজেকে আড়ালে রাখতে ভালোবাসে, একা থাকতে ভালোবাসে, যেন নীরবতাই তার একমাত্র সঙ্গী। মিষ্টির ঠিক একই অবস্থা আব্দুলের মতো। মিষ্টিও কারণ ছাড়া বেশি কথা বলে না। বেহার মতো আব্দুলের পিছনে পড়ে থাকে না, পাগলামি করে না, কাউকে বলে না তোমায় না পেলে আমি বাঁচব না, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কথাটা আর কাউকে বলা হয় না, কারো কাছে আর বলে না প্লিজ আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়েছে। এভাবেই কেটে গেল প্রায় 1 মাস। এই 1 মাসে দুজনে কেউ কারোর মুখ দেখেনি, কারণ মিষ্টি বাসা থেকে বের হয় না আর আব্দুলও কোনো কারণ ছাড়া বাসা থেকে বের হয় না।
আব্দুল আর মিষ্টির এই অবস্থা দেখে দুই পরিবারেরই চিন্তিত। তাদের ছেলেমেয়ের এইরকম অবস্থা তারা মেনে নিতে পারছে না। আব্দুল বিকেলে ঘুমিয়ে আছে। এমন সময় নিহা আব্দুলকে ডেকে তুলল আর সারপ্রাইজ আছে বলে আব্দুলকে নিচে নিয়ে গেল। আব্দুল নিচে গিয়ে দেখে তার আব্বু আম্মুর সাথে মিষ্টির আব্বু আম্মু নিলয় আর মিষ্টি সহ সবাই বসে আছে। মিষ্টি মাথা নিচু করে বসে আছে। আব্দুল প্রায় 1 মাস পর আজ দেখল মিষ্টির সেই চেনা মুখটা। আব্দুল ভেবে পাচ্ছে না এখানে কি হচ্ছে। আব্দুল মিষ্টির আব্বু আম্মুকে সালাম দিয়ে নিজের আব্বু আম্মুকে বলল, আব্বু কিছু কি বলবে? আমায় ডেকে আনলে যে? বস এখানে। আমি এখানেই ঠিক আছি, বলো কি বলবে? আমরা সবাই মিষ্টি আর তোর বিষয়ে সবকিছু জানি, তাই আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি। বুঝতে পেরেছি। আপনারা সবাই মিলে কি সিদ্ধান্ত নিয়েছেন? কিন্তু আপনারা যে সিদ্ধান্তটা নিয়েছেন না, এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? তুই মিষ্টিকে ভালোবাসিস আর মিষ্টিও তোকে ভালোবাসে। এখানে সমস্যা কি? একটু ভুল বোঝাবুঝি তো হতেই পারে। ভালোবাসতাম, কিন্তু এখন বাসি না। যারা আমি ভালোবাসি না তারে বিয়ে করে এই আব্দুলের পক্ষে সম্ভব না। দেখ, ওরা অনেক আশা নিয়ে এসেছে মিষ্টির জন্য, কারণ আমরাও এখানে রাজি। তোমরা রাজি মানে? লাইফ আমার, সো কাকে বিয়ে করব না করব এটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। আব্দুল, তুই কিন্তু ওনাদের অপমান করছিস, সাথে বেয়াদবি করছিস। এখানে অপমান আর বেয়াদবি কি হলো বুঝলাম না আমি। আর আমি কি বলেছি আমি মিষ্টিকে পছন্দ করি? বাসায় বিয়ের প্রপোজাল নিয়ে আসতে। দেখুন আঙ্কেল আন্টি, এখানে মন খারাপ বা অপমানিত হওয়ার কিছুই না। এটা কখনো সম্ভব না। দেখ আব্দুল, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। আমি এখানে হ্যাঁ বলেছি মানে হ্যাঁ, তোর এ বিয়ে করতেই হবে। তুই না চাইলেও এই বিয়ে তোকে করতে হবে। আব্দুলের আব্বু কথাটা শেষ করতেই আব্দুল রেগে গেল। হাতের কাছে টেবিলের কাছের জগটা ছিল, সাথে সাথে আব্দুল সেটা হাত দিয়ে ভেঙে ফেলে। হঠাৎ এমন হওয়াতে সবাই চমকে যায়। আব্দুলের হাত দিয়ে হালকা রক্ত পড়তে লাগলো। তখন আব্দুল বলল, আমিও তোমার ছেলে আব্বু। আমি যেটা না করি সেটা আমার নিজের ইচ্ছা ছাড়া কেউ হ্যাঁ করাতে পারবে না। আর বাড়াবাড়ি আমি করছি নাকি? বাড়াবাড়ি তো তোমরা করছো। লাইফ আমার, সিদ্ধান্ত আমার। এখানে আমি আমার আব্বু আম্মুকে ইন্টারফেয়ার করতে দিব না। কারণ সারা জীবন আমি সংসার করব, তোমরা না। কাকে ভালোবাসবো না বাসবো, কাকে বিয়ে করব না করব, সেটা আমি একান্তভাবে চয়েস করব। এই বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না আমি। আমাকে বিন্দু পরিমাণ জোর করা হলে আমি এই বাড়ি ছাড়তে বাধ্য হব। আব্দুলের কথা শুনে আব্দুলের আব্বু অনেক রেগে যায়। আব্দুলের আব্বু বসা থেকে উঠে আব্দুলকে থাপ্পড় মারতে যাবে। এমন সময় আব্দুলের আম্মু তার আব্বুকে থামিয়ে বলে, দেখো, আব্দুল তো ভুল কিছু বলেনি। লাইফটা ওর। ও কাকে বিয়ে করবে না করবে সেটা ওর সিদ্ধান্ত। তুমি ওকে জোর করছো কেন? আমরা ওর সিদ্ধান্তকে প্রাধান্য দেব। তুমি কিংবা আমি ওর সিদ্ধান্তকে হস্তক্ষেপ করব না। আব্দুল আর ছোট নেই, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। এখন আমাদের সিদ্ধান্তের কোনো দাম নাই। তুমি ওকে ওর মতো থাকতে দাও, ওকে ওর সিদ্ধান্ত নিতে দাও। আব্দুল, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই করবি। তোর মন যা চায় তুই তাই করবি। এতক্ষণ মিষ্টি চুপচাপ মাথা নিচু করে সব দেখছিল আর শুনছিল, কিছু বলছিল না। এবার মিষ্টি আর বসে না থেকে উঠে তার আব্বুকে বলল, আব্বু, তোমাকে বলেছি আমি যে ওকে ভালোবাসি, ওকে বিয়ে করব। আমাকে জোর করে এখানে নিয়ে আসলে কেন? ওর কি যোগ্যতা আছে আমাকে বিয়ে করার? যোগ্যতা? আমি যদি তোমার যোগ্যতা দেখে তোমাকে ভালোবাসতাম, বিলিভ মি, তুমি আমার SMS এর রিপ্লাই পাওয়ার যোগ্য ছিলে না। আমার চাওয়া প্রত্যেকটা জিনিস দামি হয়। আপনার ভাগ্য ভালো, কোনো এক সময় আমি আপনারে চাইছিলাম। এটা বলে আব্দুল বাসা থেকে বের হয়ে যায়। তার আম্মু আনিহা পিছন থেকে অনেক ডাকলো। আব্দুল কোনো রেসপন্স না করে বাসা থেকে বের হয়ে চলে গেল। আব্বু, আম্মু, তোমরা আমার বিয়ের ব্যবস্থা করো কয়েকদিনের মধ্যে। আমিও দেখিয়ে দিতে চাই এই মিষ্টি কারো জন্য কখনো আফসোস বা অপেক্ষা করে না। আব্দুল বাসা থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে মিষ্টি এই কথাটা বলে উঠল। মিষ্টির কথা শুনে সবাই শকড। মিষ্টিও আব্দুলের বাসা থেকে নিজের বাসেই চলে এলো। সবাই হতাশ হয়ে বসে পড়ল মিষ্টি আর আব্দুলের কাহিনী দেখে। আব্দুল আর মিষ্টিকে তাদের ইচ্ছের বিরুদ্ধে এক করা কখনো সম্ভব হবে না। এতক্ষণে এটা সবাই বুঝে গেছে। আব্দুল বাসা থেকে বেরিয়ে আবির আর রানাকে কল করে নদীর পাড়ে আসতে বলে ফোনটা অফ করে দিল।
কিছুক্ষণের মধ্যে আবির আর রানা চলে এলো। আব্দুল আসার সময় সিগারেট আনতে বলেছিল আবিরকে। আব্দুল আবিরের কাছ থেকে সিগারেটের প্যাকেটটা নিয়ে একটা সিগারেট বের করে টানতে লাগলো। তখন রানা বলল, কিরে কি হয়েছে? হঠাৎ করে ফোন করে আসতে বললি, আর কি মনে করে আজ বাইরে? তোরে তো জোর করলেও বাড়ি থেকে বের হোস না কয়েকদিন ধরে। আর বলিস না মামা, এই মিষ্টি নামের মেয়েটা আমার জীবনটা পুরো তেজপাতা করে দিয়েছে। এতদিন ভালোই ছিলাম, আজ আবার বিয়ের প্রপোজাল নিয়ে আসছে তার আব্বু আম্মুকে সাথে নিয়ে। তুই যে কেমন ভালো ছিলি সেটা আমরা বুঝতে পারি। তুই কি বললি? তোর তো বিয়ে করে নেওয়া উচিত, তোকে কত ভালোবাসে। আমি না বললে সেটা আমার ইচ্ছার বিরুদ্ধে কেউ হ্যাঁ করাতে পারবে না, তোরা তো জানিস। আর তোর যদি এতই আবেগ কাজ করে তো তুই গিয়ে বিয়ে করে নে না। আমার সেই কপাল নাই রে ভাই, তোর মতো আমাকে এত ভালোবাসলে আমি মান অভিমান ভেঙে সত্যিই বিয়ে করে নিতাম। রানা ওরে চুপ করতে বল, আমার কিন্তু মেজাজ উঠতেছে। মার খাবে কিন্তু আমার হাতে। এমনি আমি আছি পেড়ার মধ্যে, আবার ও আসছে। এই আবির তুই চুপ কর, ওরে একটু ওর মতো থাকতে দে। এমনিও মানসিকভাবে ডিপ্রেশনে আছে, তুই আরও ওকে বিরক্ত করিস না। তারপর কেউ আর কোনো কথা বলল না। তিনজনে মিলে আড্ডা দিতে লাগলো চুপচাপ। আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গেল। সবে মিলে বাসে আসতে লাগলো। আব্দুল তার পকেট থেকে ফোনটা বের করে অন করলো। ফোনটা অন করার সাথে সাথেই নেহার কল। আব্দুল ফোনটা রিসিভ করে বলল, বল। তখন থেকে ফোন দিচ্ছি, ফোনটা বন্ধ কেন তোর? এমনি ইচ্ছে হয়েছিল তাই বন্ধ করে রাখছিলাম। এখন বল কেন ফোন করেছিস? তুই যেখানেই থাকিস না কেন, তুই এক্ষুনি বাসায় আয়। তোর জন্য আম্মু চিন্তা করছে। তোকে মিষ্টিকে বিয়ে করতে হবে না, তোকে বিয়ের কথা কেউ বলবেও না। তুই যেটা বলবি সেটাই হবে। তুই বাসায় আয়। ঠিক আছে, ফোন রাখ। এই বলে আব্দুল ফোন রেখে দিল। তারপর যে যার বাসায় চলে গেল। এভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। এই কয়েকদিনে মিষ্টির বিয়ে ঠিকঠাক তার আব্বুর বন্ধু ছেলের সাথে। কারণ মিষ্টির জেদের কাছে কেউ পেরে উঠছে না। মিষ্টি যেটা বলছে সেটাই। মিষ্টির আব্বু আম্মু আর বেশি কিছু না ভেবে মিষ্টির বিয়ে ঠিক করে। কারণ তারা মিষ্টির এই অবস্থা কোনোভাবেই মেনে নিতে পারছে না। নীলয় কিছু বলছে না, তার চারপাশে কি ঘটছে তা চুপচাপ দেখছে, কাউকে কিছু বলছে না। এভাবে কেটে গেল আরও বেশ কয়েকদিন। আজ মিষ্টির বিয়ে তার বাবার বন্ধুর ছেলের সাথে। বিয়েটা একটু ছোটোখাটোভাবেই আয়োজন করা হয়েছে বললেই চলে। এদিকে আব্দুল এখনও জানে না আজ মিষ্টির বিয়ে তার বাবার বন্ধুর ছেলের সাথে। কারণ আব্দুল এই কয়েকদিন বাসা থেকে তো দূরে থাক, রুম থেকেও বের হয়নি। আব্দুল তার আব্বুর সাথেও তেমন কথা বলে না সেই দিনের পর থেকে। আব্দুল বিকেলে তার রুমে বসে আছে। এমন সময় নিহা এসে আব্দুলকে বলে, কি রে, কি করছিস? কিছু না, বসে আছি। কিছু কি বলবি? তুই কি সত্যি কিছু জানিস না? আমি আবার কি জানবো? এই যে আজ মিষ্টির বিয়ে তার বাবার বন্ধুর ছেলের সাথে। কথাটা শোনা মাত্রই আব্দুলের মুখটা কেমন হয়ে গেল। আব্দুল নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। আব্দুল নিজেকে শান্ত রেখে বলল, ও আচ্ছা। কেন, তুই কি খুশি হসনি? কারো বিয়ে হয়ে যাওয়াতে আমার খুশি কিংবা অখুশি হওয়ার কি আছে? সত্যি তো মিষ্টির বিয়ে হয়ে যাওয়াতে তোর কিছু যায় আসে না। তোকে জানানোর প্রয়োজন বোধ করেছিলাম, তাই তোকে জানালাম। আচ্ছা তুই থাক, আমি গেলাম। ভেবেচিন্তে দেখ কি করবি, এখনো সময় আছে। এটা বলে নিহা চলে গেল। আব্দুলের বুকের ভেতর কেমন তোলপাড় শুরু হয়ে গেছে। আব্দুল তো মিষ্টিকে ভালোবাসে না, তাহলে আজ কেন এমন হচ্ছে তার? আব্দুল যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে, কিন্তু সে ব্যর্থ হচ্ছে। কোনোভাবেই নিজের মনকে শান্ত করতে পারছে না। আব্দুল আর বসে না থেকে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। আব্দুল ওয়াশরুমে গিয়ে মুখে ভালোভাবে পানি ছিটিয়ে নিজেকে কোনোভাবে শান্ত করলো। আয়নার দিকে তাকিয়ে নিজের মুখ দেখতে লাগলো। কিছুক্ষণ পর আব্দুল ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা ছাদে চলে এলো। ছাদ থেকে আব্দুল সোজা মিষ্টির বাসার দিকে তাকালো। তাকিয়ে দেখে হালকা লাইটিং করা হয়েছে বাসাটা, যেটা দেখে আব্দুলের বুকে হালকা ব্যথা অনুভব হতে লাগলো। আব্দুলের বুকটা কেমন যেন করতে লাগলো। আব্দুল নিজেকে শান্ত রেখে দোলনায় গিয়ে বসে পড়ল। তারপর পকেট থেকে সিগারেট বের করে সিগারেট টানতে লাগলো আর আকাশের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর আব্দুলের আম্মু ছাদে এসে দেখে আব্দুল সিগারেট খাচ্ছে আর আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে। আব্দুলের আম্মু আব্দুলের পাশে এসে বসে, মাথায় হাত রাখে। আব্দুল তার আম্মুকে দেখে সিগারেটটা ফেলে দিয়ে তার আম্মুর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আব্দুলের আম্মু আব্দুলের মাথায় হাত বুলাতে বুলাতে বলতে লাগলো, আমি তোর যন্ত্রণাটা বুঝতে পারছি।
তুই এখন মিষ্টিকে ভুলতে পারিসনি, তাই আজ দেখ ওর বিয়ে বলে তোর বুকের ভেতরে কষ্ট হচ্ছে। আমরা অতি সহজে যেটা ভুলতে পারি তা হলো ভালো লাগা, আর যেটা আমরা চাইলেও হাজার চেষ্টার পরেও ভুলতে পারি না সেটা হলো ভালোবাসা। মিষ্টি তোর সেই ভালোবাসা যাকে তুই চাইলেও ভুলতে পারবি না। তুই একটু নিজেকে প্রশ্ন করে দেখ, তুই কি মিষ্টিকে ভুলতে পেরেছিস? আমি জানি এখনো তুই তুই মিষ্টির তুই প্রতি রাতে মিষ্টির কথা ভেবে কান্না করিস। আমি তোর মনের কষ্টটা বুঝতে পারি, কারণ আমি তোর মা। দেখ আব্দুল, মিষ্টিকে না পেলে তুই সুখে থাকবি না, আর না মিষ্টিও সুখে হবে। মিষ্টি তার জেদের বশে এই বিয়েটা করছে। এখনো সময় পার হয়ে যায়নি আব্দুল। তুই চাইলেও এই বিয়েটা আটকাতে পারিস। তুই চাইলেই মিষ্টিকে ভুলতে থাকতে পারবি না, আর না মিষ্টি। তুই যদি ভাবিস মিষ্টিকে ভুলে থাকতে পারবি, মিষ্টির বিয়ে হয়ে গেলে তুই ওকে ভুলে থাকতে পারবি, তাহলে এটা তুই ভুল ভাবছিস। তুই ভেবে দেখ, এখনো সময় আছে, কি করবি? নিজেকে সারা জীবন এভাবেই কষ্ট দিবি, না মিষ্টিকে আপন করে নিবি? তোর লাইফ, তোর সিদ্ধান্ত, তাই এখন আমি জোর করব না। ভেবে দেখ কি করবি। তোর হাতে মাত্র আর কয়েকটা ঘন্টা সময় বাকি। ভেবে দেখ কি করবি। এখনো সবকিছু তোর হাতে ডিপেন্ড করে। ভেবে দেখ কি করবি। আমি গেলাম। এ বলে আব্দুলের আম্মু চলে গেল। আব্দুলের আম্মুর কথাগুলো তার কানে ভাসছে। আব্দুলের আম্মু ঠিকই বলেছে। আব্দুল চাইলেও মিষ্টিকে কখনো ভুলতে পারবে না। আব্দুল কি করবে ভেবে পাচ্ছে না। আব্দুল সেখানে বসে অনেক কিছু ভেবে চলেছে। এভাবে প্রায় সন্ধ্যা হয়ে এলো। আব্দুল এখনও সেখানেই বসে আছে। এমন সময় পিছন থেকে আব্দুলের কাঁধে হাত দেয়। আব্দুল তাকিয়ে দেখে আবির আর রানা। আব্দুল আবির আর রানাকে দেখে কিছু বলল না। তখন আবির বলল, কিরে, ওইদিকে মিষ্টির বিয়ে হয়ে যাচ্ছে আর তুই এখানে এখনো বসে আছিস? চল আমাদের সাথে। না, আমি যাব না। তুই এইভাবে চুপ করে নিজেকে কষ্ট দিয়ে কি বোঝাতে চাইছিস? তুই মিষ্টিকে ভালোবাসিস না? মিষ্টি ছাড়া তুই সুখে থাকতে পারবি? বল, মিষ্টিকে ভুলে থাকতে তুই পারবি? মিষ্টির বিয়ে হয়ে গেলে তুই কষ্ট পাবি না? মিষ্টিকে যদি তুই সত্যিই ভালো নাই বাসিস, তাহলে তোর মানি ব্যাগে কেন এখনো মিষ্টির ছবি? কেন তোর ডায়েরির পাতায় এখনো মিষ্টির ছবি? কেন তোর ফোনের স্ক্রিনে এখনো মিষ্টির ছবি? কেন মিষ্টির বিয়ে হচ্ছে বলে নিজেকে কষ্ট দিচ্ছিস? কেন মিষ্টির বাড়ি সাজানো থেকে কষ্ট হচ্ছে কেন তোর? বল, তুই কি মিষ্টিকে ভালোবাসিস? আব্দুল যা চাইলেও তুই অস্বীকার করতে পারবি না। তাই বলছি, এখনো সময় আছে। কয়েক মিনিটের মধ্যে ভেবে দেখ, তুই যদি সত্যিই মিষ্টিকে ভুলে থাকতে পারবি নাকি পারবি না। আমি জানি তুই কখনো মিষ্টিকে ভুলে থাকতে পারবি না। একদিনও তুই শান্তিতে ঘুমাতে পারবি না। বাকিটা তোর ওপর। তুই কি করবি তুই ভেবে দেখ। এসব বলে আবির চুপ করে রইল। আব্দুল কোনো কথা বলছে না, মাথা নিচু করে বসে আছে। এমন সময় আব্দুলের ফোনে একটা মেসেজ আসে। আব্দুল মেসেজটা ওপেন করে দেখে মেসেজ লেখা, আমি নীলয় বলছি, তোর প্রাক্তন বেস্ট ফ্রেন্ড। দেখ আব্দুল, আমি জানি তুই মিষ্টিকে ভালোবাসিস, মিষ্টিও তোকে অসম্ভব ভালোবাসে। সেই 1 বছর আগে থেকে তুই যখন চট্টগ্রামে আমার সাথে ছিলি, তখন মিষ্টি আমাকে দেখতে গিয়ে তোকে দেখে পছন্দ করেছিল। তারপর আমার কাছ থেকে তোর বিষয় সবকিছু জেনে তোকে ভালোবেসে ফেলেছিল। ও অনেকবার চট্টগ্রামে থাকতে তোকে প্রপোজ করতে চেয়েছিল, কিন্তু আমি বাধা দিয়েছিলাম, কারণ তুই তখন মেয়েদের ঘৃণা করতি। কেন করতি সেটা আমি জানতাম না। আমাদের সম্পর্ক যখন ভালো ছিল, তখন আমি তোকে প্রায় সময় বলতাম যে একটা মেয়ে তোকে অসম্ভব ভালোবাসে, কিন্তু তুই বলছি না। কিন্তু তুই আমার কোনো কথাই শুনিসনি, কারণ তখন তুই সব মেয়েদের ঘৃণা করতি। আর সেই মেয়ে ছিল আমার বোন মিষ্টি। ও তোকে অসম্ভব ভালোবাসতো, আর কখনো বাসে, আর এখনো বাসে। তারপর তোর আমার ঝামেলা শুরু হলো। তুই চলে এলি ঢাকায়। ঢাকায় এসে আবার কেমন করে জানি মিষ্টিকে ভালোবাসলি। মিষ্টিও তোকে ভালোবাসলো। মিষ্টি শুধু আমার কারণে তোর সাথে বেইমানি করেছিল। মিষ্টি বেইমানি করেছিল, এটা আমি মানি, কিন্তু ও তোর সাথে ভালোবাসার অভিনয় করেনি। তোকে মন থেকে ভালোবাসেছিল। বুক পাথর চাপা দিয়ে হাজার কষ্ট চেপে রেখে আমার জন্য তোর সাথে এমনটা করেছিল। আব্দুল, মিষ্টি তোকে অসম্ভব ভালোবাসে, আর তুই মিষ্টিকে অসম্ভব ভালোবাসিস, এটা আমি জানি।
তোরা নিজেদের জেদের কারণে একে অপরকে হারাতে চেয়েছিস, নিজেকে কষ্ট দিচ্ছিস, সাথে মিষ্টি প্রতি রাতে তোর জন্য কান্না করে, আর যেটা আমি নিজের চোখে দেখেছি, তোর ছবি জড়িয়ে ধরে কান্না করে। তুই মিষ্টিকে ছাড়া ভালো থাকবি না, আর মিষ্টিও তোকে ছাড়া ভালো থাকবে না। তোর হাতে আর কিছুক্ষণ সময় বাকি, ভেবে দেখ কি করবি। সারা জীবনের জন্য মিষ্টিকে হারাবি নাকি আপন করে নিবি? তুই যদি মিষ্টিকে সত্যি সত্যি ভালোবাসিস, আপন করে নিতে চাস, তাহলে তুই চলে আসিস, এই নিলয় তোর সাথে আছে। ভেবে দেখ এখন কি করবি। তোর রাগ অভিমান জেদকে আগলে ধরে রাখবি, নাকি রাগ অভিমান ভুলে মিষ্টিকে আপন করে নিবি? তোর হাতে সময় খুব কম, ভেবে দেখ কি করবি। মেসেজটা পড়ে আব্দুল পুরোপুরি নিস্তব্ধ হয়ে যায়। আব্দুল কি করবে ভেবে পাচ্ছে না। আব্দুলের চোখে প্রায় পানি চলে এসেছে। কে বলে ছেলেরা কান্না করে না? ছেলেরাও কান্না করে, যেটা দেখার ক্ষমতা মেয়েদের নেই। আব্দুলের বুকটা পুরো ছারকার হয়ে যাচ্ছে। কেউ মনে হয় আব্দুলের কলিজাটা বের করে নেওয়ার উপক্রম। আব্দুলের মনের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। আব্দুল আর বসে না থেকে উঠে দাঁড়ায়। এমন সময় বাড়ির সামনে গাড়ি থামার আওয়াজ পায় আব্দুল। আব্দুল ছাদের রেলিংয়ের কাছে এসে দেখে গাড়ি এসে থেমেছে মিষ্টির বাসার সামনে। হয়তো বরপক্ষ চলে এসেছে। এটা দেখে আব্দুলের বুক কেমন যেন ধুকপুক করতে লাগলো। আব্দুল ঘন ঘন নিঃশ্বাস ছাড়তে লাগলো। এই পরিস্থিতি সবাই বুঝবে না, শুধুমাত্র প্রিয় মানুষ হারানোর মানুষগুলোই বুঝবে। প্রিয় মানুষটাকে হারানোর কি যন্ত্রণা, যা একটা মানুষকে তিলে তিলে আফসোস করিয়ে মেরে ফেলার মতো। ঠিক এভাবেই অনেক ছেলে মেয়ে তাদের ভালোবাসার মানুষ এর জন্য একমাত্র মৃত্যুকে বেছে নেয়, যা কখনো বেঈমানরা বুঝবে না। প্রিয় মানুষকে হারানোর কি যন্ত্রণা। আব্দুল ছাদ থেকে নিচের দিকে তাকিয়ে আছে আর ঘন ঘন শ্বাস ছাড়ছে। আব্দুলের বুকের ভিতর অসম্ভব যন্ত্রণার সৃষ্টি হয়েছে, যা আব্দুলের দাঁড়িয়ে থাকার শক্তিটুকু কেড়ে নিচ্ছে। আব্দুলকে এমন করতে দেখে রানা আব্দুলের কাঁধে হাত রেখে বলে, আর মাত্র কয়েক মিনিট সময় তোর হাতে। আর মাত্র কয়েক মিনিট সময় তোর হাতে। সময় এখনো শেষ হয়ে যায়নি। ভেবে দেখ কি করবি। মিষ্টিকে সারা জীবনের জন্য হারাবি, না আপন করে নিবি? আমি মিষ্টিকে একবার হারিয়েছি, দ্বিতীয়বার আর হারাতে চাই না, চিরদিনের জন্য আমার জীবন থেকে। এটা বলে আব্দুল দৌড়ে ছাদ থেকে নেমে পড়ল। আব্দুলের এভাবে অস্থিরতা দেখে রানা আর আবির বড় একটা নিঃশ্বাস ছেড়ে আব্দুলের পিছন পিছন আসতে লাগলো। আব্দুল বাসা থেকে বেরিয়ে সোজা মিষ্টির বাসায় ঢুকে গেল দৌড়ে। আব্দুলের আজ মনে প্রিয় মানুষ হারানোর ভয়। মিষ্টিদের বাসায় আব্দুলের আব্বু আম্মু সহ সবাই উপস্থিত। আব্দুলকে এভাবে দৌড়ে আসা দেখে সবে আব্দুলের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এদিকে নেহার সাথে আব্দুলের আম্মু অনেক খুশি আব্দুলকে এখানে দেখে। নিলয় আব্দুলকে দেখে একটা মুচকি হাসি দেয়। আব্দুলের আম্মু নিজে নিজে মনে মনে ভাবতে লাগলো, যাক, অবশেষে আমার ছেলেটা একটা ঠিক সিদ্ধান্ত নিয়েছে। আব্দুলের আম্মু নিজে নিজে মনে মনে বলতে লাগলো। আব্দুল মিষ্টির বাসায় ঢুকে সামনে তাকিয়ে দেখে মিষ্টি কনের সাজে সেজে আছে। এটা দেখে আব্দুলের অনেক রাগ হয়। আব্দুল একটা বড় নিঃশ্বাস ছেড়ে সোজা মিষ্টির সামনে এসে দাঁড়ায়। আব্দুল কিছু বলতে যাবে, তার আগে মিষ্টি আব্দুলের উদ্দেশ্যে বলে, দেখ আব্দুল, আজ আমার বিয়ে, সো এখানে কোনো সিন ক্রিয়েট করিস না, চলে যা এখান থেকে। চলে যাওয়ার জন্য তো আমি এখানে আসিনি, তুমিও যাবে আমার সাথে। না, আমি যাব না তোর সাথে। আমি কেন যাব তোর সাথে? তুমি আমার সাথে যাবে, কারণ তুমি আমাকে ভালোবাসো মিষ্টি। না আব্দুল, আমি তোকে ভালোবাসি না। তুমি আমাকে ভালোবাসো মিষ্টি। না আব্দুল, আমি তোকে ভালোবাসি না। চলে যা এখান থেকে, বরপক্ষ আছে এখানে, কোনো ঝামেলা করবি না। এখানে তো বিয়েই হবে না, আবার বরপক্ষ? ভালো ভালোই লাস্টবারের মতো বলছি, তুমি আমায় ভালোবাসো কি না? না না না, আমি তোকে ভালোবাসি না। চলে যা তুই আমার চোখের সামনে থেকে, কখনো আমার সামনে আসবি না। আমি তোকে ভালোবাসি না, ঘৃণা করি, ঘৃণা। আব্দুল মিষ্টির কথা শুনে চুপচাপ চলে আসতে লাগলো। আব্দুল এভাবে চলে আসা দেখে আব্দুলিয়া মনিহা সহ সবাই বেশ কয়েকজন হতাশ, কারণ আব্দুল এত সহজে হার মেনে নেওয়ার ছেলে না। আব্দুল চলে আসতেছে এমন সময় আব্দুল সবাইকে অবাক করে দিয়ে পিছন ফিরে মিষ্টিকে কোলে তুলে নিল জোর করে। আব্দুল এমন কিছু করবে এটা কেউ ভাবতে পায়নি। আব্দুল মিষ্টিকে কোলে করে নিয়ে চলে আসতে লাগলো। মিষ্টি আব্দুলের
থেকে নিজেকে অনেক ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। আব্দুল তাকে অনেক শক্ত করে ধরে আছে। একটা ছেলের শক্তির সাথে একটা মেয়ে কখনোই পারবে না। আব্দুল এভাবে মিষ্টিকে জোর করে তুলে নিয়ে আসতে লাগলো। মিষ্টির আব্বু আম্মু কেউ কিছু বলছে না। আব্দুল এভাবে কনেকে তুলে নিয়ে যাওয়াতে বরপক্ষ থেকে সবাই অবাক, কারণ বিয়ের আসর থেকে কনেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু কেউ কিছু বলছে না। মিষ্টিকে এভাবে আব্দুলের কোলে তুলে নিয়ে যাওয়াতে বর অনেক রেগে যায়। এখানে কি হচ্ছে বরসহ বরপক্ষের কেউ কিছু বুঝতে পারছে না। বর উঠে আব্দুলের গায়ে হাত তুলতে যাবে, এমন সময় নিলয় বরের হাত ধরে ফেলে। নিলয় আব্দুলকে উদ্দেশ্য করে বলে, তুই মিষ্টিকে নিয়ে যা, আমি এই দিকটা দেখছি। নিলয়ের কথা শুনে আব্দুল একটা মুচকি হাসি দিয়ে মিষ্টিকে নিয়ে চলে এলো বাইরে। চারিদিকে হইচই বেঁধে গেছে। আব্দুল এভাবে মিষ্টিকে নিয়ে যাওয়াতে আব্দুল সোজা মিষ্টিকে নিয়ে তাদের বাসায় চলে গেল। আব্দুল মিষ্টিকে তার রুমে নিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে মিষ্টির গলা দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরে অনেক রেগে বলল, তোর সাহস কিভাবে হয় আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার? আব্দুল অনেক শক্ত করে মিষ্টির গলা চেপে ধরে। মিষ্টি কোনো কথা বলতে পারছে না। একটা সময় মিষ্টি কাশতে থাকে, তখন আব্দুল মিষ্টির গলা ছেড়ে দিয়ে রেগে বলে, আমার প্রশ্নের উত্তর দে, তোর সাহস কিভাবে হয় আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার? তোর অনেক ইগো, তাই তোর সাথে কেউ থাকতে পারে না। অনেক হাসি খুশি ছিলাম একটা সময়, কখন জানি দুঃখের সাথে মিশে গেছি। তুই আমার কাছে অনেক দামি। এটা বোঝাতে গিয়ে নিজেকে অনেক সস্তা বানাই ফেলছি। দূর থেকে আমার ইগো সবার চোখে পড়ে, কিন্তু আমার ভিতরে অভিমান বোঝার ক্ষমতা কারণেই। তুইও তো আমার অভিমান বোঝার চেষ্টা করিসনি, আমার ভালোবাসা তুচ্ছ মনে করেছিস। আমার ভালোবাসাকে বোঝার চেষ্টা করিসনি। দোষ আমার ছিল, আমার ভালোবাসার না, যেটা তুই কখনো বোঝার চেষ্টা করিসনি। তুই সব সময় তোর ইগো নিয়ে থাকিস। তোর এত ইগো যে যে মানুষ তোকে ভালোবেসে মৃত্যুকে বেছে নিয়েছিল তাকে তুই একবার দেখতে পর্যন্ত যাসনি। কে বললো আমি তোমাকে দেখতে চাইনি? প্রথম দিন যাইনি আমার ইগোর কারণে, কিন্তু পরের দিন দুপুরে গিয়েছিলাম তোমাকে দেখতে, যখন তুমি ঘুমিয়েছিলে। তোমার ওই অবস্থা দেখে নিজেকে আমি কিভাবে কন্ট্রোল করেছিলাম সেটা একমাত্র আমি জানি, আর ওই উপরওয়ালা জানে, যেটা দেখার বা বোঝার ক্ষমতা তোমার নেই। তুইও তো কম না আমার ভালোবাসাকে তোর বোঝার বিন্দু পরিমাণ চেষ্টা করিসনি। মানুষ মাত্রই তো ভুল হয়। আমিও না হয় একটা ভুল করেছিলাম, কিন্তু তোর রাগ অভিমান যে এত বেশি, যেটা আমি দিনের পর দিন কান্না করে বেহায়ার মতো তোর কাছে থেকেও কমাতে পারিনি। আমরা তো মানুষ, আমরা ভুলগুলো সারা জীবন মনে রাখি, ভালোবাসাগুলো না। তুমি তো জানো আমার রাগ অভিমান জেদ অনেক বেশি, তারপরও তুমি আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে বিয়ের আসরে কিভাবে বসতে গেলে? তোর রাগ অভিমান আছে, আমার নাই। আমি রাগ অভিমান করে কিছু একটা করলে সেটা তোর চোখে পড়ে, আর তুই যে এত কিছু করেছিস নিজেরটা চোখে পড়ে না, তাই না? আমি না হয় ভুল করে বিয়ে করতে রাজি হয়েছি নিজের জেদের কারণে, এটাও তোর বোঝার ক্ষমতা নাই। তুইও তো অনেক কিছু বলেছিস আমাকে, যার প্রতিটি কথা আমার বুকে এখনো আঘাত করে। দেখো মিষ্টি, আমরা অনেক সময় অনেক কিছু বলি যেগুলো আমরা চিন্তা ভাবনা মিন করে বলি না, যেগুলো সত্যিকার অর্থে আমরা মন থেকে বলি না। আমিও তো সত্যিকার অর্থে মন থেকে সেটা করিনি। তোর সাথে সেই দিন এমন করে আমার মনের অবস্থা কেমন হয়েছিল সেটা শুধু একমাত্র আমি জানি। প্রায় 3টা মাস নিজেকে তিলে তিলে কষ্ট দিয়েছি, যা তুই কখনো বোঝার চেষ্টা করিসনি আর বুঝবিও না। আর আমি তো শান্তিতে ছিলাম। এতদিনে হয়তো হারে হারে টের পেয়েছো প্রিয় মানুষটাকে হারানোর কি যন্ত্রণা, বিচ্ছেদের কি যন্ত্রণা, যে যন্ত্রণাটা আমি সারাক্ষণ বয়ে নিয়ে বেরিয়েছি। আমি বুঝতে পেরেছি প্রিয় মানুষটাকে কষ্ট দিলে কেমন লাগে, প্রিয় মানুষটা ছেড়ে গেলে কেমন লাগে। আমি আর দ্বিতীয়বার তোকে হারাতে চাই না আব্দুল। অনেক অনেক ভালোবাসি তোকে আব্দুল। আমি যখন বলেছিলাম তুই চলে যা আমার চোখের সামনে থেকে, তুই তখন আমার কাছ থেকে আসতেছিলি। তুই জানিস তখন আমার মনের অবস্থা কেমন ছিল। আমার তো মরে যেতে ইচ্ছে করছিল। তোর এত অভিমান যে তুই চলে আসতেছিলি, তুই চলেই আসতে পারতি। আমাকে কেন কোলে তুলে নিয়ে আসলি? যা, চলে যা তুই। আরে আমি তো এমনি করেছিলাম ওইটা, দেখতে চেয়েছিলাম তুমি আমাকে আটকাও কি না।
তুমি কি করো, কিন্তু তুমি তো কিছুই করলে না। তুমি তো দেখতেছি আমার মতোই অভিমানী আর জেদি। আমার অভিমান জেদকেও হার মানাবে তোমার অভিমান। দেখতে হবে না কার বউ, আমি আব্দুলের বউ। যতই রাগ অভিমান জেদ হোক না কেন, আমি আর তোকে হারাতে চাই না আব্দুল। আমি তোর রাগ অভিমান সব সহ্য করে তোর সাথে থাকবো। তুই কথা দে, তুই আমার রাগ অভিমান সব কিছু ভাঙিয়ে আমার পাশে থাকবি। কখনো ছেড়ে যাবি না আমাকে আব্দুল। না, কখনো ছেড়ে যাব না তোমাকে মিষ্টি। তোমার সব রাগ অভিমান ভাগানোর সব দায়িত্ব আজ থেকে আমার। এটা বলে আব্দুল মিষ্টিকে শক্ত করে জড়িয়ে ধরে। মিষ্টিও আব্দুলকে শক্ত করে জড়িয়ে ধরে যেন আব্দুলের বুকে ঢুকে যায়। দুজনের চোখ বেয়ে পড়ছে পানি। এমন সময় আব্দুল মিষ্টিকে ছাড়িয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। মিষ্টি আব্দুলের থাপ্পড় খেয়ে অবাক হয়ে যায়। আব্দুল আর আব্দুলের দিকে তাকিয়ে আছে। আব্দুল তখন বলল, এই থাপড়টা দিলাম ওই দিনের জন্য যেদিন তুমি বিষ খেয়েছিলে। এই মেয়ে, তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচতাম বলো? ওই দিন তো আমি বিষ খাইনি, তোর রাগ অভিমান ভাঙানোর জন্য শুধু একটু শরীরে মেখে নিয়েছিলাম। ভেবেছিলাম এটা করলে তুই আমাকে আপন করে নিবি, কিন্তু কিভাবে কি হয়ে গেল বুঝতে পারিনি। কিভাবে যে আমাকে বিষে অ্যাকশন লেগে গেল বুঝতে পারিনি। নেক্সট টাইম আর এমনটা করবে না কখনো। আমার অভিমান ভাঙানোর জন্য তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো বলো? এটা বলে আব্দুল মিষ্টির দুগাল চেপে ধরে মিষ্টির কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে দিল। দুজনের চোখ বেয়ে পড়ছে পানি। একে অপরের দিকে তাকিয়ে আছে কান্না ভেজা চোখে। কপালে কপাল ঠেকি তারপর দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে। আজ সব রাগ অভিমান ভালোবাসায় রূপান্তরিত হয়ে মিষ্টি আর আব্দুলের ভালোবাসাকে পূর্ণতা দিয়েছে। আব্দুল মিষ্টির ভালোবাসা অভিমান যেন আজ নির্জন ভাইয়ের 2 লাইনকে পূর্ণতা দিয়েছে। সে বলে ভালোবাসা থাকুক আর অভিমানও থাকুক। আমি বলি, অভিমান আর ভালোবাসা একসাথে হয় নাকি? সে বলে হবে না কেন? বলো হয়, সবই হয়। অভিমানে লুকানো সব ভালোবাসাই রয়। ঠিক যেন এই লাইনগুলো আজ তাদের পূর্ণতা খুঁজে পেয়েছে মিস্টার আব্দুলের ভালোবাসায়। অভিমানে লুকানো সব ভালোবাসাগুলো আজ প্রকাশ পেয়েছে। শেষ লাইনটার মাঝে যেন আব্দুল আর মিষ্টির ভালোবাসা বিদ্যমান। অভিমানে লুকানো সব ভালোবাসাই রয়। আব্দুল আর মিষ্টি একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। এমন সময় দরজার বাইরে থেকে নেহা বলল, তোদের মান অভিমান শেষ হলে এবার নিচে আয়। সবাই তোদের জন্য অপেক্ষা করছে নিচে। তাড়াতাড়ি আয়, দেরি করবি না কিন্তু। নেহার কথা শুনে আব্দুল আর মিষ্টি একে অপরকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। ছাড়ার কোনো নাম নেই, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে নতুন কোনো এক অচেনা গন্তব্য। এদিকে মিষ্টির আব্বু সব সামলে ফেলেছে, কারণ বরপক্ষ মিষ্টির আব্বুর বন্ধু হয় কোনো ঝামেলা হয়নি। সব কিছু বুঝে বলে তারা সব মেনে নিয়েছে। এটা একটা দুর্ঘটনা ভেবে তারা সব কিছু মেনে নিয়েছে এবং সবাই মিলে আব্দুল আর মিষ্টির বিয়ে দিয়ে তাদের ভালোবাসার পূর্ণতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তটা তারা অনেক আগেই নিয়েছিল। কিছুক্ষণ পর আব্দুল আর মিষ্টি নিচে নেমে আসে। তাদের এই মান অভিমান ভেঙে পূর্ণতায় আজ সবাই খুশি। কিছুক্ষণ পর আব্দুল আর মিষ্টির বিয়ে পড়িয়ে দেওয়া হয় মিষ্টিদের বাসায় নিয়ে গিয়ে। বিয়ে শেষে মিষ্টি এনে আব্দুলের রুমে বসিয়ে দেওয়া হয়। আব্দুল চলে গেল সোজা ছাদে আবির আর রানাকে নিয়ে। মামা, তাহলে ফাইনালি তুই বিয়েটা করেই ফেললি, কিন্তু একটা কাজ ঠিক করতে পারিস নাই। কি কাজ? হয়েছে, আমাদের কথা একবারও ভাবলি না, শালি ছাড়া বিয়ে করে ফেললি। আরে আমাদের তো একটা হক ছিল নাকি? আবে সারা লুচ্চা, তুই লুচ্চাই রয়ে গেলি। এখানে তো অনেক মেয়ে আছে, পারলে পটিয়ে নে। সবার সামনে থাপ্পড় খাওয়ার ইচ্ছে নেই, তুই একটা সেটিং করে দে না। এই যে এখানে নাম্বার আছে, তুই গিয়ে দিয়ে আয়। সব মেয়েকে একটা অন্তত ফোন করবে আমাকে। এটা বলে আবির পকেট থেকে অনেকগুলো কাগজের টুকরো বের করলো। সবগুলোতে ফোন নাম্বার লেখা। এটা দেখে আব্দুল আর রানা ভুরুকুচকে তাকিয়ে বলল, রানা, এরে পাবনা নিয়ে যা। হালায় পাগল হয়ে গেছে নিশ্চয়ই, আজ মারা পড়বে জনগণের হাতে। সেই জন্যই তো তোরে বলছি, তুই গিয়ে দিয়ে আয়, তোরে তো আর কেউ কিছু বলবে না। আমি পারবো না, আমার এত রাতে থাপড় খাওয়ার ইচ্ছা নাই। তুই যা করবি কর। তোরে পারতেও হবে না, তোরা থাক, আমি নিচে গিয়ে দেখি কোনো সুন্দরী রমণী পাই কিনা। সুন্দরী রমণী, তুমি কই গো? আমি আবির আসছি তোমার কাছে। এটা বলে আবির চলে গেল নিচে। রাত প্রায় 1টা বাজে। তখন আব্দুল বলল, রানা মামা, রাত তো অনেক হলো, এখন আমি যাই। আমার জন্য মিষ্টি অপেক্ষা করছে, না হলে আবার আমারে মারবে।
মারবেই তো সিনিয়র আপু বিয়ে করার মারবেই তো সিনিয়র আপু বিয়ে করার খুব শখ, তাই না? দেখবি তোর জীবন পুরো তেনা তেনা হয়ে যাবে। 7 আপ খেয়ে তোকে আত্মহত্যা করতে হবে। আবে তুই কিছু জানিস না, সিনিয়র আপুর সাথে প্রেম বা বিয়ে করার কি মজা। সব কিছুতেই বেশি ভালোবাসা আর কেয়ার আর মিষ্টি শাসন, যেটা তুই বুঝবি না। দিন শেষে খালি আদর আর আদর। আমার ভাই আদর লাগতো না, তুই যা ভাই, আমার সঙ্গ দিতে হবে না। তাহলে থাক তুই, আমি গেলাম। আর তুই নিচে যা, লুচ্চা আবিরে বাঁচা নিশ্চয়ই এতক্ষণে কোনো না কোনো মেয়ের থাপ্পড় খেয়ে বসে আছে। হালায় যে পরিমাণে লুচ্চা। চল। তারপর আব্দুল আর রানা ছাদ থেকে নিচে নেমে পড়ে। আব্দুল নিজের রুমে ঢুকতে যাবে, এমন সময় কই থেকে আবির এসে ওর রুমে ঢুকে পড়ে। আব্দুল আর রানা তো অবাক। আব্দুল ঠোঁট কামড়িয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। আব্দুলের এমন তাকানো দেখে আবির আব্দুলের কাছে এসে কানে কানে বলে, বন্ধু তুই না বলেছিলি? আব্দুল আর আবিরকে কিছু বলতে না দিয়ে মুখ চেপে ধরে দরজার কাছে নিয়ে যায়। পিছন থেকে এক লাথি দিয়ে রুম থেকে বের করে দিয়ে দরজাটা লক করে দিল। আবির রুমের বাইরে থেকে বলল, মামা বিড়ালটা সাবধানে মারিস, আর তোর সাথে একটু মজা করলাম, সরি। সরি যেহেতু বলেছিস, তোরে একটা কথা বলি, নিচে যা, একটা মেয়ে পাবি নীল ড্রেস পরা। ওই মেয়েটা তোর নাম্বার আমার কাছে চাইছিল, আমি দেই নাই। সত্যি বলছিস মামা? নাকি আমাকে থাপ্পড় খাওয়ানোর প্ল্যান? একটু আগে কিন্তু একটা খেয়ে এলাম। হ্যাঁ আরে মামা, আজকের দিনে তোরে মিথ্যা বলে আমার লাভ আছে? আমারে মেয়েটা বলেছিল তোরে নাকি পছন্দ করে, তাই তোরে বললাম। এখন বিশ্বাস করলে কর, না করলে নাই। তোর নাম্বারটা চাইছিল, আমি দেই নাই। এটা একটা কোনো কাজ করলি মামা? মনে ব্যথা পাইলাম। মনে ব্যথা পরে পাইস, আগে নিচে যা, না হলে কেউ আবার বুক করে নিবে। ওকে মামা, কাল দেখা হবে তোর সাথে গার্লফ্রেন্ড নিয়ে। আমি গেলাম, বাই। এটা বলে আবির নিচে চলে গেল। আব্দুল তো হাসতে হাসতে শেষ, আর মনে মনে বলল, তুই বেঁচে থাকলে তো তোর সাথে দেখা হবে। তখন আব্দুল রানাকে বলল, এই রানা, যা নিচে যা, এতক্ষণে মনে হয় লুচ্চা আবির 2-4টা খেয়ে গেছে। ছেলেটাকে বাঁচা, হাজার হোক আমার বন্ধু তো। আমি জানতাম তুই এমনটাই করেছিস। হালার শিক্ষা হওয়া দরকার। আগে আরও কয়েকটা হজম করুক, তারপর আমি নিচে গিয়ে বাঁচাইতেছি। এই বলে রানা নিচে চলে গেল। আব্দুল চলে গেল মিষ্টির কাছে। আব্দুল মিষ্টির কাছে যেতেই মিষ্টি বলল, তোমাদের কাহিনী শেষ হলো? হয়েছে। আবির তোমার কানে কানে তখন কি বলল? বললো সাবধানে বিড়ালটা মারিস, আর বিড়াল মারতে যেন কষ্ট না হয়। আর নাকি সিনিয়র আপুদের সব কিছু বড় বড়। ইস লুচ্চা, মুখে কোনো কিছু আটকায় না। আমি আমার বইয়ের সাথে লুচ্চামি করছি, অন্য কার সাথে তো না। আর কি আমি লুচ্চা? এই লুচ্চামি দেখবা আজ। তাই নাকি? আমিও দেখি আমার জুনিয়র বরের লুচ্চেমি। সত্যি তোমার এই পিচ্চি বলে লুচ্চামি দেখবা? দেখবো, তাড়াতাড়ি দেখাও। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। এই বলে আব্দুল মিষ্টি ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দেয়। প্রায় 5 মিনিট লিপ কিস করার পর আব্দুল বলল, এবার নিহানকে আনার পালা। যত এমবি লাগে আমি দিব, ডাউনলোড দেওয়ার দায়িত্ব তোমার। এমবি তুমি দিলে আমার ডাউনলোড দিতে সমস্যা নাই। নাও এবার হটস্পট অন করো। কথাটা শেষ হতেই আব্দুল আবারও 4 ঠোঁট এক করে দেয় এবং নিহানকে ডাউনলোড করার প্রসেসিং করতে থাকে। আমাদের আর এখানে থেকে কাজ নেই, তারা তাদের মতো ডাউনলোড দিতে থাকুক, আর আমরা আমাদের কাজ করতে থাকি। না মানে গল্পটা কেমন হয়েছে তা কমেন্ট করতে থাকি। ভুল ত্রুটি মার্জনীয়, কিছু সমস্যার কারণে গল্পটা শেষ করে দিলাম। জানি না গল্পটা কেমন হয়েছে, তবে শেষটা হয়তো ভালো হয়নি। তবুও কমেন্ট করতে ভুলবেন না পুরো গল্পটা কেমন হয়েছে। হয়তোবা আবারও কোনো নতুন গল্পে দেখা হবে, কোনো এক সময়, কোনো একদিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।